হুম। আচ্ছা, তাহলে কি হয়, আমরা আমাদের আজকের ক্লাসে দেখবো আমাদের ব্রাউজার সাইট ট্র্যাকিং আর সার্ভার সাইট ট্র্যাকিং এর মধ্যে কি ডিফারেন্স। ঠিক আছে? এবং এই সার্ভার সাইড ট্র্যাকিং এ আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং এ যেটা আমরা করছিলাম সেটার সঙ্গে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর মধ্যে কি ডিফারেন্স খুঁজে পাই বা এটা ইন্টারনালি কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, যেটা আমি বললাম যে আমাদের এটা একটা ব্রাউজার মনে করেন, তার ভেতরে আমি আমার ওয়েবসাইটটা ওপেন করেছি এবং ওই ওয়েবসাইটের মধ্যে আমার গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল আছে। এবং এই গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে আমি কি করতে চাই, পারচেজ ইভেন্ট ট্র্যাক করতে চাই। তাই না? এই পারচেজ ইভেন্ট ট্র্যাক করতে চাই। এখন এই যে আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজার কোনো একটা ট্যাগ ফায়ার হয়, তখন কি হয়, যখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে কোনো একটা ট্যাগ ফায়ার হয়, তখন আমাদের ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট যায়। সেই রিকোয়েস্টের নাম হলো এইচটিটিপি রিকোয়েস্ট। ঠিক আছে? তো সেই রিকোয়েস্টে আমরা দেখবেন যখন আমি ফেসবুক পিক্সেল ট্র্যাক করার সময় আমি আপনাদের দেখিয়েছিলাম, গুগল অ্যানালিটিক্স এর সময় দেখিয়েছিলাম, গুগল অ্যাডস ট্র্যাকিং এর সময় দেখিয়েছিলাম যে আমাদের নেটওয়ার্ক সেকশনে গিয়ে যদি /tr বলে আমরা সার্চ করি, তাহলে আমরা সেই জায়গায় ফেসবুকের রিকোয়েস্টটা দেখতে পাই। /কালেক্ট বলে যদি আমরা করি তাহলে আমরা গুগল অ্যানালিটিক্স এর রিকোয়েস্টটা দেখতে পাই। আমাদের গুগল অ্যাডস এর ক্ষেত্রে /কনভার্সন বলে যদি আমরা করি তাহলে গুগল অ্যাডস এর রিকোয়েস্ট আমরা দেখতে পাই। তাই না? তো ওই রিকোয়েস্ট গুলাকে বলা হয় একটা এইচটিটিপি রিকোয়েস্ট। আচ্ছা, ঠিক আছে রাইবে। আমি যখন আমার গুগল ট্যাগ ম্যানেজার আমার একটা ট্যাগ ফায়ার হলো, মনে করেন আমার একটা ট্যাগ ফায়ার আছে, আমার একটা ট্যাগ আছে, সেটার নাম হলো পারচেজ ট্যাগ। তাই না? মনে করেন পারচেজের জন্য আমি একটা ট্যাগ তৈরি করেছি, পারচেজ ইভেন্ট। ঠিক আছে? এটা আমার ট্যাগ। এই, তো আমি এটা একটা ফায়ার হয়েছে, তাহলে কি হবে, ওই ইউজারের যে ব্রাউজার আছে, ওই ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট যাবে। কি রিকোয়েস্ট যাবে? এইচটিটিপি রিকোয়েস্ট যাবে। তাহলে আমি এই ইউজারের যে ব্রাউজার আছে সেখান থেকে একটা রিকোয়েস্ট যাবে। কি ধরনের রিকোয়েস্ট রাখবে এটা? এটাকে বলা হয় এইচটিটিপি রিকোয়েস্ট বা আউটগোয়িং এইচটিটিপি রিকোয়েস্ট। ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিই এটা কি ধরনের রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট। ঠিক আছে? এইচটিটিপি রিকোয়েস্ট যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই এইচটিটিপি রিকোয়েস্টটা যে যাচ্ছে, রাহি ভাই কোথায় যাচ্ছে রাহি ভাই এই রিকোয়েস্টটা? এই রিকোয়েস্টে যাচ্ছে, যদি আপনি ফেসবুকের কাছে পাঠান তাহলে ফেসবুকের কাছে, যদি গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠান গুগল অ্যানালিটিক্স এর কাছে, যদি আপনি গুগল অ্যাডস এর কাছে পাঠান গুগল অ্যাডস এর কাছে। ঠিক আছে? যেমন ইউজারের একটা ব্রাউজার আছে, সেরকম ফেসবুকের একটা, মনে করেন কোন একটা রিমোট লোকেশন, মনে করেন সাপোজ লন্ডনে বা ইউএসএ তে, ধরে নেন ওদের একটা সার্ভার আছে ফেসবুকের। ঠিক আছে? সেরকম গুগল অ্যানালিটিক্স এরও একটা মনে করেন সার্ভার আছে। সেটা যে কোনো জায়গায় হতে পারে, ইউএসএ হতে পারে, লন্ডনে হতে পারে, যে কোনো জায়গায়, দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? ওদের একটা সার্ভার আছে। সেরকম গুগল অ্যাডস এরও এরকম একটা সার্ভার আছে। তাই না? গুগল অ্যাডস এরও এরকম একটা সার্ভার আছে, ধরে নেন। ঠিক আছে? এই, এখন 3টে সার্ভার আছে। আচ্ছা, এখন আপনি যখন এই জায়গায় ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করেছেন, পারচেজ ইভেন্টটা ট্র্যাক করেছেন, বা পারচেজ ট্যাগটা যে ফায়ার হয়েছে ওটা কি ধরনের মানে ট্যাগ, ফেসবুক পিক্সেলের ট্যাগ, না গুগল অ্যানালিটিক্স এর ট্যাগ, না গুগল অ্যাডস এর ট্যাগ, সেই অনুযায়ী এই রিকোয়েস্টটা সেই ধরনের সার্ভারে যাবে। কি ধরনের সার্ভার? এটা আমার মনে করেন GA4 এর সার্ভার, মনে করেন এটা আমার GA4, GA4, এটা আমার ফেসবুক। ঠিক আছে? আর এটা আমার গুগল অ্যাডস। ঠিক আছে? তাহলে আমার বিভিন্ন সার্ভার আছে। এটা হলো ফেসবুক, এটা হলো GA4, আর এটা হলো, আচ্ছা, এটা গুগল অ্যাডস। ঠিক আছে? তো এখন আমি কি করেছি, পারচেজ ইভেন্টটা মনে করো ফেসবুকের কাছে পাঠিয়েছি রাই ভাই, তাহলে আমার রিকোয়েস্টটা কোথায় যাবে? ফেসবুকের সার্ভারের কাছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রাই ভাই, আমি যদি এই পারচেজ ইভেন্টটা গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠাতাম তাহলে কি হতো? এই রিকোয়েস্টটা কার কাছে যেত? GA4 এর কাছে যেত। আচ্ছা,
তাই ভাই এই রিকোয়েস্টটা যদি আমি মনে করেন গুগল অ্যাডস এর কাছে পার্টিসিপেন্ট যদি গুগল অ্যাডস এর কাছে পাঠাতাম, তাহলে কি হতো? এই রিকোয়েস্ট আমার ইউজারের ব্রাউজার থেকে কোথায় যেত? ইউজারের ব্রাউজার থেকে আমার গুগল অ্যাডস এর কাছে যেত। তার মানে বেস্ট আপন হোয়াট টাইপ অফ ট্যাগ ইজ ফায়ারিং ইন ইউর গুগল ট্যাগ ম্যানেজার, দ্য রিকোয়েস্ট উইল বি সেন্ড টু ডিফারেন্ট প্ল্যাটফর্ম অর টু ডিফারেন্ট সার্ভার, গুগল অ্যানালিটিক্স এর সার্ভার, ফেসবুকের সার্ভার, আর গুগল অ্যাডস এর সার্ভার। ঠিক আছে? এই জন্য আমরা দেখবেন যখন আমরা ফেসবুকের কাছে যখন আমরা কোনো রিকোয়েস্ট পাঠাই, তখন আমাদের রিকোয়েস্টটা এইরকম ভাবে যায়। যদি আমি দেখি, এই যে দেখেন www.facebook.com/tr, এইরকম। তার মানে এই রিকোয়েস্টটা কার কাছে যাচ্ছে? এই রিকোয়েস্টটা আমার ফেসবুকের কাছে যাচ্ছে। এই যে এরকম। ঠিক আছে? যদি আমি জিও ফোরের কাছে পাঠাই, তাহলে রিকোয়েস্টটা কিভাবে যায়? সেই রিকোয়েস্টটা যায় আমাদের অ্যানালিটিক্স অ্যানালিটিক্স ডট analytics.google.com/collect, এই নামে। ঠিক আছে? এই নামে আমাদের রিকোয়েস্ট যায় কোথায় যায়? গুগল অ্যানালিটিক্স এর কাছে। ঠিক আছে? এই এই, ঠিক আছে? সেরকম গুগল অ্যাডস এর ক্ষেত্রেও আমাদের এরকম একটা রিকোয়েস্ট যায়। তাহলে আমাদের এই রিকোয়েস্ট গুলোকে কি ধরনের রিকোয়েস্ট বলি? আমরা এইচটিটিপি রিকোয়েস্ট বলি, যেটা ইউজারের ব্রাউজার থেকে কোথায় যাচ্ছে? বিভিন্ন সার্ভারে, গুগল অ্যাডস এর সার্ভার, ফেসবুকের সার্ভার, আহ জিও ফোর এর সার্ভার, বিভিন্ন সার্ভারে আমার রিকোয়েস্টটা যাচ্ছে। আচ্ছা, এতদিন এটা চলছিল, মানে মার্কেটে এটা চলছিল, সবাই এটা নিয়ে করতো। ঠিক আছে? মানে যেটাকে আমরা বলছি ব্রাউজার সাইড ট্র্যাকিং। এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং আগে ছিল, এখন পরবর্তীকালে সার্ভার সাইড ট্র্যাকিং এসেছে। সেটা হলো খুব বেশি দিন নয়, 2-3 বছর হয়েছে। হ্যাঁ। তো এই জায়গায়, ঠিক আছে? এবার ঠিক আছে না, এবার তাহলে এইটাতে কি অসুবিধা এমন হলো? এই যে আমরা ট্র্যাকিংটা সেট আপ করছিলাম, এইটাতে কি এমন অসুবিধা হলো যে আমাদেরকে এখন সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে? ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যে অসুবিধা এখানে তৈরি হলো, যে রাহি ভাই, ফার্স্ট প্রবলেম দ্যাট উই সি ইন দিস ইমপ্লিমেন্টেশন, বাই ডিফল্ট এটা বড় করা যায় না? বারবার এই বড় করা মেলা মুশকিল। দাঁড়ান 1 মিনিট। ফন্ট সাইজটা অ্যাক্সেসই করা, না এটাই বাই ডিফল্ট। আচ্ছা। আচ্ছা, তাহলে এবার আমাদের কি কি প্রবলেম আমরা এখানে লক্ষ্য করলাম? প্রথম প্রবলেমটা হলো আমাদের, নাম্বার 1 প্রবলেম হলো আমাদের ইস্যু কি? অ্যাডস ব্লকার, অথবা অ্যাডস ব্লকার অথবা ট্র্যাকিং প্রিভেনশন। প্রিভেনশন, ট্র্যাকিং প্রিভেনশন। ঠিক আছে? এই প্রবলেমটা আমরা প্রথমে লক্ষ্য করলাম। কি? যে কিছু কিছু ইউজার তাদের ব্রাউজারে কি করছে রাহি ভাই? এই ধরনের ট্র্যাকিং প্রিভেনশন মেকানিজম ইনস্টল করছে। হয় তারা কোনো ধরনের অ্যাড ব্লকার ইনস্টল করছে, অথবা এই ধরনের ব্রাউজারে তারা আমাদের ওয়েবসাইট ওপেন করছে, যারা বাই ডিফল্ট কোনো ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে দেয় না। যেমন হতে পারে ব্রেভ ব্রাউজার, যেরকম হতে পারে সাফারি ব্রাউজার। তো এই ধরনের ব্রাউজার আমাদের হচ্ছে, মানে আমাদের ওয়েবসাইট ওপেন হচ্ছে বা ইউজার ওপেন করছে। ঠিক আছে? তখন কি হচ্ছে? এই যে অ্যাড ব্লকাররা কি করে, এরা কি করে, এদের যে কোডটা লিখেছে, এই যে এক্সটেনশন আমরা তৈরি করি, এই যে আমাদের এই যে ব্রাউজারে যে এক্সটেনশন গুলো আমরা ইউজ করি, ঠিক আছে? তো এই এক্সটেনশনটাও কিন্তু একটা কোড লেখার মাধ্যমে তৈরি করা হয়। ঠিক আছে? এখন এই যে এক্সটেনশন গুলো তৈরি করা হয়েছে অ্যাড ব্লকার বা যে কোনো ধরনের ব্লকার সিস্টেম গুলো, তারা কি করেছে, তাদের কোডের মধ্যে ওরা ডিফাইন করে দিয়েছে যে ইউজারের যেই ব্রাউজারে মানে ওই এক্সটেনশনটা ইনস্টল করা হয়েছে, ওই ব্রাউজার থেকে যে এইচটিটিপি রিকোয়েস্ট গুলো যাচ্ছে, সেই এইচটিটিপি রিকোয়েস্ট গুলোর
কোনো একটা রিকোয়েস্টে যদি তুমি স্ল্যাশ টিআর বলে কোনো জিনিস খুঁজে পাও, অথবা স্ল্যাশ কালেক্ট বলে যদি তুমি কোনো কিছু খুঁজে পাও, অথবা স্ল্যাশ কনভার্জন বলে তুমি যদি কোনো কিছু খুঁজে পাও, ওই রিকোয়েস্টটাকে তুমি ব্লক করে দাও। কি বলছি আমি আবারও বলি, কি এই যে এক্সটেনশন গুলো আমরা ইনস্টল করেছি, অ্যাড ব্লকার বা ট্র্যাকিং প্রিভেনশন হোয়াট এভার, ঠিক আছে, এই এক্সটেনশনটা কি করে, যেই ব্রাউজারে ওই এক্সটেনশনটা ইনস্টল করা হয়েছে সেই ব্রাউজার থেকে যে এইচটিটিপি রিকোয়েস্ট গুলো যাচ্ছে, সেই এইচটিটিপি রিকোয়েস্ট গুলোর উপর ওরা নজরদারি রেখেছে। ঠিক আছে, কি রকম নজরদারি, মনে করেন সাপোজ এখানে একজন, মনে করেন এই যে ট্র্যাকিং প্রিভেনশন যারা অ্যাড ব্লকার আছে তারা কি করেছে, একটা এরকম একটা মিডিল ম্যান দাঁড় করে দিয়েছে এখানে, সিকিউরিটি গার্ড। ঠিক আছে, কি ধরনের সিকিউরিটি গার্ড, ওই বলছে যে ভাই, সিকিউরিটি গার্ডকে বলে দিয়েছে যে তুমি কি এই ইউজারের ব্রাউজার থেকে যত রিকোয়েস্ট যাচ্ছে সেই রিকোয়েস্ট গুলো তুমি নজরদারি করো। ঠিক আছে, আচ্ছা নজরদারি করো, নজরদারি করার মাধ্যমে তুমি দেখো যে এই ইউজারের ব্রাউজার থেকে স্ল্যাশ কালেক্ট বলে কোনো রিকোয়েস্ট যাচ্ছে কিনা, অথবা analytics.google.com/collect বলে কোনো রিকোয়েস্ট যাচ্ছে কিনা, অথবা www.facebook.com/tr বলে কোনো রিকোয়েস্ট যাচ্ছে কিনা, অথবা স্ল্যাশ কনভার্জন বলে কোনো রিকোয়েস্ট যাচ্ছে কিনা। যদি যায় তুমি তাদেরকে থামিয়ে দাও, সেই রিকোয়েস্ট গুলো যেন ওই ইউজারের ব্রাউজার থেকে না যায়, না যেতে পারে। ঠিক আছে, যেমন আমরা আমাদের বাড়ির সামনে যদি একটা সিকিউরিটি গার্ডকে দাঁড় করে দেই, দাঁড় করে দিয়ে বলি যে ভাই যদি এই ধরনের লোক যদি কেউ আসে আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করে, মনে কর তার হাতে বন্দুক আছে, তার হাতে মনে কর ছুরি আছে, আরো অনেক কিছু আছে, এরকম কোনো তোমার যদি দেখে সন্দেহ হয় যে এটা চোর হতে পারে বা এরকম হয়, তো সেই লোককে তুমি আমার বাড়িতে ঢুকতে দেবে না, এরকম আমরা বলি কি না? তো সেরকম এই যে ব্রাউজারে এক্সটেনশন গুলো অ্যাড ব্লকার বা ট্র্যাকিং প্রিভেনশন, তারা কি করে, তাদের কোডের মধ্যে এরকম কোড লিখে রেখেছে যে ওই ইউজারের ব্রাউজার থেকে, যে ব্রাউজারে এক্সটেনশন গুলো ইনস্টল করা হয়েছে, ওই ব্রাউজারের থেকে যদি এই ধরনের কোনো রিকোয়েস্ট যায়, যেগুলো হলো নোন পাথ বা নোন ডোমেন, ঠিক আছে, বা দেখেন আমাদের যদি গুগল অ্যানালিটিক্স এর কাছে রিকোয়েস্ট যায় সবসময় এর স্ল্যাশ কালেক্ট হিসেবেই থাকবে, যদি ফেসবুকের কাছে রিকোয়েস্ট যায় স্ল্যাশ টিআর বলেই থাকবে, যদি কনভার্সন মানে গুগল আর্টসের কাছে রিকোয়েস্ট যায় সেরকম স্ল্যাশ কনভার্সন বলেই যাবে। ঠিক আছে, তো এই ধরনের রিকোয়েস্ট গুলো যদি যায় তুমি কি ওগুলোকে থামিয়ে দাও, ব্লক করে দাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে ব্লক করে দিলে কি হবে রাহি ভাই? রাহি ভাই, আমার গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ ফায়ার হলো, কিন্তু আমার এই যে অ্যাড ব্লকার ছিল সে কি করলো, এই রিকোয়েস্ট গুলোকে বাধা দিল, এই রিকোয়েস্ট গুলোকে বাধা দিল, মানে এ আর যেতে পারলো না, এই রিকোয়েস্ট আর যেতে পারলো না। কোন রিকোয়েস্ট যেতে পারলো না? এই রিকোয়েস্ট, এই রিকোয়েস্টও যেতে পারলো না, এই রিকোয়েস্টও যেতে পারলো না, এই রিকোয়েস্টটা যেতে পারলো না। যদি আমি তিনটা প্ল্যাটফর্মে সেট আপ করি, কেন? দা ইউজার, যে ইউজারটা আমাদের ওয়েবসাইটটা ওপেন করেছে তার ব্রাউজারে, তার ব্রাউজারে কি আছে, অ্যাড ব্লকার আছে বা ট্র্যাকিং প্রিভেনশন আছে, তাই জন্য ও এই রিকোয়েস্ট গুলো আর ফায়ার হতে পারলো না। তা ফায়ার যদি না হয়, তাহলে এই 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 রিকোয়েস্টে যদি না ফায়ার হয় বা এই এইচটিটিপি রিকোয়েস্টে যদি না যায়, তাহলে কি জিওফোর জানতে পারবে যে আপনার ওয়েবসাইটে একজন এসে পারচেস করেছে? পারবে না, কারণ কি এই এই রিকোয়েস্টের মাধ্যমেই তো গুগল অ্যানালিটিক্স আপনাকে জানতে পারছে যে আপনার ওয়েবসাইটে একজন এসে পারচেস করেছে। ফেসবুক কি জানতে পারবে? না, জানতে পারবে না, কারণ কি এই রিকোয়েস্টটা ফেসবুকের কাছেও যাবে না, গুগল অ্যানালিটিক্স এর কাছেও যাবে না, গুগল অ্যাডস এর কাছেও যাবে না। তার মানে বেসিক্যালি আপনার ওয়েবসাইটে পারচেজ হচ্ছে, কিন্তু এরা কেউ ওই সম্বন্ধে কোনো ইনফরমেশন পাচ্ছে না। কেন? কেন কি ওই ইউজারের ব্রাউজারে এই ধরনের ট্র্যাকিং প্রিভেনশন ইনস্টল করা আছে। ঠিক আছে, এইটা হলো একটা প্রবলেম দেখা দিল। এই প্রবলেমের ফলে কি হলো, যে ডেটা ডিসক্রিপেন্সি তৈরি হলো, এ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ডিসক্রিপেন্সি। কি বলে ডেটা ডিসক্রিপেন্সি, যে রাই ভাই, আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে দেখছি 10টা পারচেজ, কিন্তু জিও ফোরে দেখাচ্ছে আমাকে একটা পারচেজ। তাই ভাই আমি আমার আহ আমার আমি আমি ফেসবুক অ্যাড চালাচ্ছি, ফেসবুক অ্যাড থেকে আমার পারচেজ হচ্ছে, আমি শিওর সেটা জিনিস, কেন কি আমাদের ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক খুবই কম, আমরা অ্যাড এর মাধ্যমে ট্রাফিক নিয়ে আসি এবং সেখান থেকে অবভিয়াসলি আমাদের পারচেজ হচ্ছে, কিন্তু সেই পারচেজ গুলো আমার ফেসবুকে দেখাচ্ছে না, আমার আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে দেখাচ্ছে যে আমার 10টা পারচেজ হচ্ছে, ফেসবুকে দেখাচ্ছে দুটো, বা গুগল অ্যাডসে দেখাচ্ছে দুটো। এই ধরনের কিন্তু ডিসক্রিপেন্সি তৈরি হতে শুরু করলো, এবং সেটা কিন্তু ঠিক নয়, তাই না?
ডিলিট হচ্ছে না কেন? আচ্ছা যাই হোক। তো এই ধরনের ডিসক্রিপেন্সি তৈরি হলো। আচ্ছা, প্রথম প্রবলেম। এবার আমরা চলে আসি সেকেন্ড প্রবলেম। আচ্ছা, সেকেন্ড প্রবলেম কি হলো রাই ভাই? সেকেন্ড প্রবলেম ইজ দ্য বিগেস্ট প্রবলেম। কি প্রবলেম সেটা? সেটা হলো যে অ্যাট্রিবিউশন প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, অ্যাট্রিবিউশনে কি প্রবলেম হলো? অ্যাট্রিবিউশনের প্রবলেম হলো যে রাহি ভাই ঠিক আছে, আমরা যখন ফেসবুক অ্যাড চালাই, গুগল অ্যাড চালাই, মানুষজন যখন আমাদের অ্যাডটা দেখে আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করে, তখন কি করে ফেসবুক বা গুগল একটা প্যারামিটার ইউআরএল এ অ্যাড করে দেয়, যেটাকে বলা হয় গুগলের ক্ষেত্রে বলা হয় সেটাকে বলা হয় জিসিএল আইডি বা গুগল ক্লিক আইডি। ফেসবুকের ক্ষেত্রে ওটা বলা হয় এফবিসিএল আইডি বা ফেসবুক ক্লিক আইডি। ঠিক আছে। সেটা কোথায় থাকে রাহি ভাই? সেটা আমাদের ওয়েবসাইটে ইউআরএল এ থাকে। মনে করেন আমাদের এটা ওয়েবসাইট, ওয়েবসাইটে মনে করেন ইউআরএল এ আমাদের ইউজার যখন আমাদের ওয়েবসাইট মানে আমাদের অ্যাডে ক্লিক করে যখন আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করেছে, মনে করেন www.abcd.com/ এরকম থাকবে, স্ল্যাশ নয় এরকম থাকবে। ঠিক আছে। জিজ্ঞাসা চিহ্ন ABCLID, তারপর ইজিক্যাল টু, তারপর এরকম হাবিজাবি হাবিজাবি একটা নাম্বার থাকবে। ঠিক আছে। তাহলে এই ধরনের একটা জিনিস অ্যাড করে দেয়। এটা হলো ফেসবুকের ক্ষেত্রে এটা হবে ফেসবুক ক্লিক আইডি, আর গুগলের ক্ষেত্রে এই সেম জিনিসই হবে গুগল ক্লিক আইডি। ঠিক আছে। এটা কোথায় থাকবে? এটা আমাদের ওয়েবসাইটে ইউআরএল এ থাকবে, তাই না? আচ্ছা, এখন তাই ভাই এই যে ইউআরএল এ ফেসবুক আমাদের এফবিসিএল আইডি অ্যাড করে দিল, কেন অ্যাড করলো? যেহেতু জানো ফেসবুক জানতে পারে এই যে ইউজারটা আপনার ওয়েবসাইট এখন ভিজিট করেছে, সে ফেসবুক অ্যাড থেকে এসছে। নাহলে আপনার ওয়েবসাইটে তো বিভিন্ন ধরনের লোক ভিজিট করছে, কেউ অর্গানিক্যালি আসছে, কেউ অ্যাড থেকে আসছে, কেউ রেফারেল লিংকের মাধ্যমে আসছে। ঠিক আছে। বিভিন্ন ভাবে আপনার ওয়েবসাইট ভিজিট হচ্ছে, কিন্তু ফেসবুক জানবে কিভাবে যে এই যে ব্যক্তিটা আপনার ওয়েবসাইটে এখন ভিজিট করলো সে ফেসবুক অ্যাড থেকে এসছে? সে একমাত্র জানার উপায় হলো এই এফবিসিএল আইডির মাধ্যমে। ঠিক আছে। কিন্তু মেন যে জিনিসটা ঘটে, যে রাহি ভাই ঠিক আছে, এখন ওই ইউজার তার ব্রাউজারে কিন্তু এই অ্যাড ব্লকার ইনস্টল করে রেখেছে, তখন এই অ্যাড ব্লকার কি করবে? এই রিকোয়েস্ট গুলো ব্লক করবে তো করবেই, এবং তার সাথে সাথে কি করবে, এই ইউআরএল থেকে এই এফবিসিএল আইডি থেকে মুছে দিবে। এই ইউআরএল থেকে এই এফবিসিএল আইডি কে মুছে দিবে। কেন মুছে দিবে রাহি ভাই? কেন কি? এটাই হলো ওই অ্যাড ব্লকারের কাজ। তাহলে মুছে দেওয়ার পর কি হবে রাই ভাই? এরকম হয়ে যাবে, ইউআরএলটা এরকম হয়ে যাবে। কিরকম হবে? এইরকম। মানে যেহেতু ইউজার তার ব্রাউজারে অ্যাড ব্লকার ইনস্টল করেছে। আচ্ছা, তার ফলে কি অসুবিধা হবে রাহি ভাই? প্রথম কথা তো ইভেন্ট গেলই না ফেসবুকে। যদি বাই চান্স যায়ও, তবুও ফেসবুক কিন্তু জানতে পারবে না যে এই যে ব্যক্তিটা আপনার ওয়েবসাইট এখন ওপেন এসে যে পারচেস করেছে, সেই ব্যক্তিটা ফেসবুক অ্যাড থেকে এসছে। কেন জানতে পারবে না? কেন কি ইউআরএল এ এফবিসিএল আইডি নাই। সেম জিনিস গুগল অ্যাডস এর ক্ষেত্রেও, সেম জিনিস টিকটক অ্যাডস এর ক্ষেত্রেও। যে কোনো অ্যাড প্ল্যাটফর্মে আপনি চলে যান, প্রত্যেক প্ল্যাটফর্মের নিজস্ব এরকম আইডি আছে। ফেসবুকের কাছে এফবিসিএল আইডি, গুগল অ্যাডস এর ক্ষেত্রে জিসিএল আইডি, টিকটকের ক্ষেত্রে টিটিসিএল আইডি, লিঙ্কডইন এর ক্ষেত্রে আরো একটা প্যারামিটার আছে। প্রত্যেক প্যারামিটার প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য এরকম একটা স্পেসিফিক আইডি আছে, যার মাধ্যমে ওই অ্যাড প্ল্যাটফর্ম বুঝতে পারে যে এই ব্যক্তিটা ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড, টিকটক অ্যাড, হোয়াট এভার অ্যাড থেকে এসছে। ঠিক আছে। তাহলে এইটা হলো একটা সেকেন্ড প্রবলেম, যে আমাদের অ্যাট্রিবিউশনের প্রবলেম হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার প্রবলেম কি আমাদের রাই ভাই? 3 নাম্বার প্রবলেম আমাদের কি? প্রাইভেসি। প্রাইভেসি রেগুলেশন, আর শর্ট ফর্মে জিডিপিআর। আচ্ছা, কি হলো? এই প্রবলেমটা কি হলো তাই ভাই? হঠাৎ করে কি হয়, আপনারা হয়তো শুনে থাকবেন যে যখন ইউএসএ তে 2-3 বছর আগে যখন তাদের ভোট গণনা বা ভোট হয়,
তখন একটা এলিগেশন আসে। কি এলিগেশন আসে? ফেসবুকের উপরে বা ফেসবুক প্ল্যাটফর্মের উপরে, যে ফেসবুক নাকি তাদের অ্যাড, মানে অ্যাড নয়, তাদের যে ভোট সিস্টেমটা আছে সেটাকে ম্যানিপুলেট করেছে, এবং ওই ম্যানিপুলেশনের মাধ্যমে ট্রাম্পকে কি করে, তারা ভোটে জিতিয়ে ফেলে। ঠিক আছে? এই অ্যালিগেশনটা আসে। কেন আসে? কেন কি তখন তারা দেখে যে মানে আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম কি হচ্ছে, বা যে কোনো অ্যাড প্ল্যাটফর্ম কি হচ্ছে, ইউজারের কনসেন্ট ছাড়াই যে কোনো অ্যাড প্ল্যাটফর্ম এ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা কালেক্ট করছে ইউজারের কাছ থেকে। ঠিক আছে? এবং এই ডেটার উপরে বেস করে তাকে কি করছে, ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যেমন ধরে নেন, অ্যাজ এ এক্সাম্পল যদি আমি বলি, মনে করেন আপনাদের দেশে এখন বাংলাদেশে ভোট চলছে, সাপোজ ধরে নেন। ঠিক আছে? এখন মানে ভোটের সিজন, মানে আর 2 মাস বা 3-4 মাস পর ভোট হবে ধরে নেন। ঠিক আছে? এখন মনে করেন ফেসবুক এরকম কিছু করলো যে প্রত্যেকটা আপনাদের প্ল্যাটফর্মের যত, মনে করেন কি বলে, ফেসবুক প্ল্যাটফর্মে যত ইউজার্স আছে, ফেসবুক আমরা যত ধরনের ওয়েবসাইট ভিজিট করি, সব ধরনের ডেটা কিন্তু ফেসবুকের কাছে আছে। এখন এই ডেটার উপর বেস করে ফেসবুক কি করলো, যে আপনার মাইন্ডের সঙ্গে বা আপনার চিন্তা ভাবনার সঙ্গে খেলতে শুরু করলো। কিরকম সে খেলতে শুরু করলো? মনে করে দেখা গেল ফেসবুক আপনার সামনে এমন ধরনের পোস্ট আপনার সামনে বারবার আনছে, যেই জায়গায় একটা সার্টেন পার্টিকে খারাপ হিসেবে দেখানো হচ্ছে। করতে পারে, অবশ্যই করতে পারে। ফেসবুকে অ্যালগোরিদম এমন ভাবে ও চেঞ্জ করলো ফেসবুক, যে আপনার সামনে ওই পোস্ট গুলো বারবার অ্যাপিয়ার হবে যে জায়গায় একটা সার্টেন পার্টিকে খারাপ ভাবে দেখানো হয়। ঠিক আছে? আর অন্য একটা পার্টিকে ভালোভাবে দেখানো হচ্ছে। করতেই পারে। তার এই যে ধীরে ধীরে আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে খেলছে ফেসবুক, মানে আপনি কিন্তু একদিনেই কিন্তু এই জিনিসটা মানে চেঞ্জ হয়ে যাবেন না। যেমন আমরা বলি না, নেশাগ্রস্ত হওয়ার থেকে কিন্তু আপনি একবার সিগারেট খেলে নেশাগ্রস্ত হবেন না। আপনি দীর্ঘদিন অল্প 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 সিগারেট খেতে খেতে আপনি নেশাগ্রস্ত হয়ে পড়বেন। ঠিক আছে? সেরকম এগুলোকে বলা হয় স্লো পয়জনিং। মানে আপনাকে ফেসবুক বা আপনার যে কোনো প্ল্যাটফর্ম, অ্যাড প্ল্যাটফর্ম কি করে, আপনার বিহেভিয়ারের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসে। কিভাবে চেঞ্জেস নিয়ে আসে? তারা বারবার রিপিটেডলি একই জিনিস আপনার সামনে তুলে ধরে। যে আপনি যদি প্রত্যেক দিন একই জিনিস দেখতে থাকেন, দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওই জিনিসটা বসে যাবে। ঠিক আছে? তো সেরকম ভাবে ওই জন্য ওই যে মনে করেন ওই একটা মানে মানে হাস্যকর জিনিস আছে যে যখন সার্কাসে যে দেখবেন যে হাতিকে যখন বেঁধে রাখা হয়, তাকে দেখবেন একটা সিম্পল একটা শিকল দিয়ে একটা ছোট্ট একটা মানে বাঁশের ইয়েতে বাঁশে মনে করেন বেঁধে রাখা হয়, কিন্তু হাতি জানে না যে তার কিন্তু অনেক শক্তি, সে যদি একটা টান মারে তো পুরো সার্কাস ভেঙে যাবে। ঠিক আছে? কিন্তু হাতির মাইন্ডে এই জিনিসটা বসিয়ে দেওয়া হয়েছে যে সে এই শিকলটা ছেড়ে যেতে পারবে না। ওই জন্য ওই কিন্তু কোনোদিন চেষ্টা করে না। ঠিক আছে? কিন্তু সে যদি চেষ্টা করে তাহলে তো হাতিকে আটকানোই সম্ভব নয়, তাই না? তো সেরকম এই যে মনে করেন অ্যাড প্ল্যাটফর্ম গুলো হয়, তারা কি করে আমাদের সাবকনসিয়াস বা ইউজারের সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে খেলা করে। ঠিক আছে? তাদের একটা চিন্তা ভাবনা তাদের মাইন্ডের মধ্যে পুশ করে দেওয়া হয়। এই পুশটা যে যত একদম মাইনিউট ভাবে পুশ করা হয় যে আপনি বুঝতেও পারবেন না যে এই জিনিসটা আমার মাইন্ডে পুশ করে দেওয়া হচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে? সেম জিনিস যেমন আমরা কোনো নেশাগ্রস্ত জিনিস হই, ওই মনে করেন সাপোজ একদিন নেশা করলে কোনো অসুবিধা হয় না, কোনো কিছু খারাপ করে না, কিন্তু ওই ধীরে ধীরে একদিনে মানুষ কি সিগারেট খেলে কি মানুষের ক্যান্সার হয়? কিন্তু হয় না। স্লো পয়জনিং বলা হয় এগুলোকে। ওই জন্য যে আপনি একদিন সিগারেট খেলেন কিছু হবে না, 2 দিন করলেন, 1 বছরও খেলেন কিচ্ছু হবে না, 3 বছর 4 বছর, কিন্তু ধীরে 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 আপনার ভিতরে কিন্তু সেই জিনিসটা খারাপ হচ্ছে। এটাকে বলা হয় স্লো পয়জনিং। কেন কি যদি এরকম হতো যে একদিনই সিগারেট খেয়ে আপনার ক্যান্সার হয়ে যেত, তাহলে কেউ সিগারেট খেত না, তাই না? তো সেরকম জিনিস এইটাও হলো একই জিনিস, যে একদিনে যদি আপনার চিন্তা ভাবনা চেঞ্জ করে দিত, তাহলে মানুষ কিন্তু সেটাকে রেজিস্ট করতো। কিন্তু ওই জিনিসটা এত স্লোলি, এত ডেলিকেট ভাবে করা হয় যে আপনি বুঝতেও পারবেন না যে আপনার এই জিনিসটা মাথায় ইমপ্লান্ট করা হচ্ছে, এই চিন্তাটা আপনার মাথায় ইমপ্লান্ট করা হচ্ছে। ঠিক আছে? তো এই ধরনের একটা বিশাল এলিগেশন আছে ফেসবুকের উপর, এবং এই যে ইমপ্লান্ট করা হচ্ছে এটা হলো যে ইউজারের ডেটার উপর বেস করে, মানে একজন ইউজার কি ধরনের জিনিস দেখতে পছন্দ করে, তার কি ধরনের ভাবনা চিন্তা, তার কি ধরনের জিনিসপত্র। ঠিক আছে? যেমন মনে করেন সাপোজ আপনার একটা জিনিস রিকোয়ারমেন্ট নয়, মানে একটা পারচেজ
মানে একজন মানুষের মাইন্ডে এই অ্যাড প্ল্যাটফর্মের মাধ্যমে বা যে কোনো অ্যাড এর মাধ্যমে কিভাবে আমরা আহ, মনে করেন কোনো একটা চিন্তা ইমপ্লান্ট করে দেই। সাপোজ ধরে নেন, লেটস অ্যাজিউম, ঠিক আছে, মনে করেন সাপোজ আপনি ফেসবুকে স্ক্রল করছেন, করতে 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 ফেসবুক কিন্তু আপনি জানে যে আপনি এই ধরনের জিনিস দেখতে পছন্দ করেন। যখনই আপনি কোনো একটা ফেসবুক ফিড স্ক্রল করেন, কোনো একটা ভিডিও দেখলেন, ওখানে হয়তো আপনি স্ক্রল স্টপ করে দিলেন এবং ওই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছেন মনে করেন, ঠিক আছে, বা একটি পোস্ট আপনার সামনে আসবে, সেই পোস্টে আপনি ওনাকে লাইক দিলেন, কমেন্ট করলেন, বা ওই পোস্টটা আপনি দীর্ঘদিন ধরে পড়ছেন, ওই পোস্টের ডেসক্রিপশন যেটা আছে সেটা আপনি সুন্দর করে পড়ছেন অনেকক্ষণ সময় ধরে, এগুলো সব কিন্তু ফেসবুকের কাছে ডেটা আছে। তাহলে ফেসবুক কিন্তু জানে যে আপনি কি ধরনের জিনিস পছন্দ করেন, ঠিক আছে। মনে করেন ফেসবুক এটা আইডেন্টিফাই করতে পেরেছে যে আপনার সাধারণত মনে করেন সাপোজ কাপড়ের প্রতি একটা অ্যাট্রাকশন আছে, সাপোজ ধরেন না জিন্স প্যান্ট, জিন্সের প্রতি আপনার একটা অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। এখন ফেসবুক দেখবেন যে আপনার মাইন্ডের সঙ্গে খেলবে। কি রকম মাইন্ডের সঙ্গে করবে? যে মনে করেন ফেসবুক এমন কিছু জিনিস আপনাকে দেখানোর চেষ্টা করবে যে যে জায়গায় ফেসবুক আপনাকে চাইবে যে আপনি যেন ওই জিনিসটা পারচেজ করার জন্য একটু আগ্রহ প্রকাশ করেন, বা এমন একটা চিন্তা ভাবনা আপনার মাঝখানে ইমপ্লান্ট করে দেওয়া হবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নয় যে একদম মানে ইমিডিয়েট এফেক্ট আপনি দেখতে পাচ্ছেন, মানে এই জিনিসটা এতটাই স্লোলি করা হবে আপনার মাঝখানে যে আপনার কয়েকদিন পর মনে হবে যে না, আমার একটা জিন্সের প্যান্ট কেনা প্রয়োজন, ঠিক আছে, কিন্তু আপনি আদৌ জানেন না যে আমার এই জিন্সের প্যান্টটা কেনা প্রয়োজন ছিলই না, কিন্তু এই জিনিসটা আপনার সামনে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বা আপনার মাইন্ডে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনার এখন নেসেসিটি মনে হচ্ছে যে না, আমাকে একটা জিন্সের প্যান্ট কেনা প্রয়োজন, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখবেন অ্যাপেল, এই যে মানে আমরা যে ম্যাক ডিভাইস ইউজ করি, তারা কিন্তু বিশাল বড় সাইকোলজি মানুষের বা কনজিউমারের সাইকোলজি নিয়ে রিসার্চ করে। তারা কি করে দেখেন, মনে করেন যে এই যে আমরা মনে করেন ম্যাক যখন কিনি, সাধারণত আমরা যখন ম্যাক কিনি সবাই একটা পোস্ট দেয় এবং সেটাকে একটা গর্বের বিষয় বিষয়ে মানে বিষয় হিসাবে দেখায় যে আমার কাছে ম্যাক কিনেছি আমি, ঠিক আছে, একটা গর্বের বিষয়, কিন্তু এটাতে গর্বের কিছুই নয়, ওটাও একটা প্রোডাক্ট, অন্য যে কোনো একটা প্রোডাক্ট কিনলেও সেই সেমই জিনিসই, তাই না? কিন্তু অ্যাপেল এমন একটা স্ট্যাটাস বিল্ড করেছে বা মানুষের মাইন্ডের ভিতরে বা সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে এমন একটা জিনিস ও ধীরে ধীরে পুশ করে রেখেছে, বা এমন একটা জিনিস তারা তৈরি করেছে যে জায়গায় মানুষ ফিল করছে যে আমি অ্যাপেল ডিভাইস কিনে আমি ধন্য হয়ে যাচ্ছি। মানে ধন্য হওয়া উচিত ছিল অ্যাপেলের, যে একজন কনজিউমার আমার ডিভাইসটা ওপেন করল, কিন্তু আমি ধন্য হয়ে যাচ্ছি যে আমি ম্যাকের ডিভাইস কিনলাম এবং সেটাতে আমি গর্ববোধ করে বলছি যে আমি এমন একটা কিছু অ্যাচিভ করে ফেলেছি জীবনে। কিন্তু সেটা কিন্তু কোনো অ্যাচিভমেন্ট নয়। কিন্তু সে কি করেছে, দীর্ঘদিন এমন একটা জিনিস, ওই যে বললাম না, স্লো পয়জনিং বলা হয় এগুলোকে, মানে ধীরে ধীরে আপনার মাইন্ডে সে কি করবে, এমন একটা জায়গা তৈরি করে নেবে যে জায়গা আপনার মাইন্ড মনেই করবে যে হ্যাঁ, অ্যাপেল ডিভাইস কেনা মানে একটা স্ট্যাটাস, বা একটা আইফোন যদি আমার কাছে থাকে আমি একদম রেসপেক্টেড পার্সন হয়ে গেলাম সোসাইটিতে, ঠিক আছে। এই জিনিসটা কেন? এটা তো অন্য ডিভাইস কেনার সময় আমাদের মাইন্ডে মনে হয় না। আমি যদি একটা মনে করেন স্যামসাং এর একটা মোবাইল কিনি, এই জিনিসটা কি মনে হবে যে আমি বিশাল একটা স্ট্যাটাস, আমি একটা হাই ফাই জায়গায় চলে গেলাম? কিন্তু অ্যাপেলের জিনিস কিনলে আপনার এই জিনিসটা কিন্তু ভিতরে ভিতরে আপনি মনেও করেন না, নাম মনে করেন, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আপনি এই জিনিসটা মনেই করবেন যে আমি হয়তো একটু স্ট্যাটাস বেড়ে গেল, বা আপনাকে দুইটা মানুষ বলবে আরে তোর কাছে তো আইফোন আছে, সেই ব্যাপার তোর, তো তুই এখন আলাদা লেভেলে চলে গেছিস, ঠিক আছে। এই যে জিনিসগুলো কেন, কেন কেন কি অ্যাপেল জানে যে মানুষের বা কনজিউমারের সাইকোলজির সঙ্গে কিভাবে খেলতে হয়, ঠিক আছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন সেলস। সেলস শুধু মনে করেন যে আমি অ্যাড দেখালাম আর মানুষ হ হ করে কিনে ফেললো, সেটা কোনোদিন সেলসই নয়, ঠিক আছে। মানুষ সেলস হলো যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ ইউর কনজিউমার, অফ ইউর কাস্টমার, ঠিক আছে, দেন ইউ ক্যান জেনারেট এ লট অফ সেলস, ঠিক আছে। ওই জন্য দেখবেন মানে অ্যাপেল কিন্তু দাম বাড়ালেও মানুষজন কিন্তু হোমরা খেয়ে প্রোডাক্ট কেনে। কেন কি, তারা ওই জিনিসটা তৈরি করে ফেলেছে, তাদের কনজিউমার বেসের মধ্যে ওই জিনিসটা তৈরি করেছে যে অ্যাপেল ডিভাইস কেনা মানে হলো আমি আলাদা লেভেলে, ঠিক আছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এরকম এটাও না যে আমি শুধু হাওয়াবাজি করলাম আর ভেতরে যখন প্রোডাক্ট কিনতে যাচ্ছি তখন সবকিছু একদম খারাপ, সেটাকেও না, সেটাও যেমন অ্যাপেল মানে মনে করেন মেনটেন করে যে তাদের প্রোডাক্ট কোয়ালিটি একদম টপ নচ, সেরকম তারা ওই ধরনের কিন্তু
সাইকোলজিও বিল্ড করে। যেমন আমি এক্সাম্পল দিই, আজকালকার যদি স্যামসাং এর যদি একটা হাই এন্ড প্রোডাক্ট কেনেন, যে কোনো ফোন কেনেন, স্যামসাং S2 বা S4 বা আলট্রা লেভেল, আলট্রার যে ভার্সন গুলো আছে সেগুলো যদি কেনেন আর আইফোন করেন, সেম সেম ফিচার্সই পাবেন আপনি, মানে খুব জোর 1% 2% এদিক ওদিক। কিন্তু আপনি যদি, তাও কিন্তু আপনি যখন স্যামসাং এর মোবাইলটা ওই কিনবেন তখন কিন্তু আপনার ওই ফিলিংসটা আসবে না। হ্যাঁ, ভ্যালিডিটি আপনি পাবেন না, ঠিক আছে। কিন্তু যখন আপনি অ্যাপেলের কেনেন, কম দামেরও কেনেন, তবুও আপনি মনে হবে বাপরে বিশাল ব্যাপার, আপনাকে সমাজের দুটো লোক বলবে আরে বাবা বিশাল ব্যাপার। ঠিক আছে, কেন ওই জিনিসটা মানুষের, ওইটাই হলো সাইকোলজি। অ্যাপেল দিনে দিনে আপনার মধ্যে ওই জিনিসটাকে পুশ করে দিয়েছে যে অ্যাপেল ডিভাইস কেনা মনে তোমার স্ট্যাটাস বেড়ে যাওয়া। ঠিক আছে, কিন্তু সেটা তো হয় না স্বাভাবিকভাবে। অ্যাপেল ডিভাইস কেনা মানে কি আপনার স্ট্যাটাস বেড়ে যাওয়া? নট নেসেসারি, তাই না? আপনি তো হাইপাই কিছু কোনো জীবনে অ্যাচিভ করে ফেলেননি। তো সেরকম এই যে প্রাইভেসি রেগুলেশনটাতে কি আসে, যে ফেসবুকের উপর এরকম অ্যালিগেশন আছে, তারা কি করে ইউএস এর ভোটের উপর একটা ম্যানুপুলেট করার চেষ্টা করে এবং ট্রাম্পকে জেতানোর চেষ্টা করে। তখন কি করে যে অনেক রেগুলেটরি বডি সঙ্গে আসে, তার মধ্যে মেন একটা রেগুলেটরি বডি হলো জিডিপিআর, ঠিক আছে। তারা একটা রুলস নিয়ে আসে যে ঠিক আছে ভাই, তুমি কোনো ইউজারের ইনফরমেশন বা কালেক্ট করতে পারবে তখনই যদি ইউজার তোমাকে পারমিশন দেয়। মানে তুমি ইউজারের ইনফরমেশন কালেক্ট করতে পারবে তখনই, বা তুমি এই রকম ভাবে ব্রাউজার সাইট ট্র্যাকিং এর মাধ্যমে, যেই জায়গায় আমরা শুধুমাত্র পিক্সেলটা ইনস্টল করে দিচ্ছি এবং তারপরে ইভেন্ট গুলো পাঠাচ্ছি, কিন্তু আন্ডার দ্য হুড, মানে ওই যে যখন আমরা পিক্সেল তৈরি করি তখন ফেসবুক আমাদের একটা পিক্সেল কোড দেয়, তাই না? যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম এরকম লোড করে, যে একটা বিশাল বড় কোড আমাদের ওয়েবসাইটে লোড হয়। এখন এই কোডের মাধ্যমে ফেসবুক কি ধরনের ইনফরমেশন কালেক্ট করছে উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আপনি কি বলতে পারবেন কি ধরনের? আপনি তো শুধু ইভেন্ট গুলো পাঠাচ্ছেন সেটা সম্বন্ধে আপনি জানেন, কিন্তু ভেতরে ভেতরে ফেসবুক আপনার ওয়েবসাইটে কি ধরনের ইনফরমেশন কালেক্ট করছে সেটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই। সেরকম গুগল অ্যানালিটিক্স এর যে কোডটা আমরা বসাই, সেটাও আমরা কি, আমাদের কাছে আইডিয়া নেই যে গুগল অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটে কি ইনফরমেশন কালেক্ট করছে। আর গুগল অ্যাডস এর যখন আমি গুগল ট্যাগটা বসাই সেখানেও আমার কোনো ইনফরমেশন আমার কাছে জানা, আমার মানে একজন এন্ড ইউজারের কাছে কিন্তু এটা মানে মানে অজানা যে আমার কোন ইনফরমেশন এই প্ল্যাটফর্ম গুলো কালেক্ট করছে। তো এই জন্য আমাদের কি হয়, এই যে প্রাইভেট মানে প্রাইভেসি রেগুলেশন আছে যেটার নাম হলো জিডিপিআর, ঠিক আছে। এবং তারা কি বলে যে তুমি এরকম ভাবে ডেটা কালেক্ট করতে পারবে না, বা সব ধরনের ডেটা তুমি এই থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে পাঠাতে পারবে না উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ দ্য ইউজার। ঠিক আছে, মানে ইউজারের কনসেন্ট ছাড়া তুমি এরকম পাঠাতে পারবে না। এইটা একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হলো যে কিছু কিছু কোম্পানি প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস এর মধ্যে এরকম কিছু রেগুলেশনস থাকে যে তারা ইউজারের আইপি অ্যাড্রেস, ইউজারের আরো যাবতীয় যেই জিনিসগুলো দিয়ে একটা ইউজারকে আইডেন্টিফাই করা যায়, এই ধরনের ইনফরমেশন কি হয় এই থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে শেয়ার করতে পারবে না ফর দেয়ার কোম্পানি রুলস অ্যান্ড রেগুলেশনস। ঠিক আছে, তো সেই সব জিনিসকে যদি আপনাকে আটকাতে হয়, যেমন আমি অ্যাজ এ এক্সাম্পল ধরে দিই, যে আমরা এর আগে দেখেছিলাম যখন ফেসবুক পিক্সেল সেট আপ করেছিলাম, তখন দেখেছিলাম দুটো প্যারামিটার ফেসবুক কিন্তু অটোমেটিক কালেক্ট করে, একটা হলো ইউজারের আইপি আর একটা হলো ইউজারের আরেকটা হলো ইউজার এজেন্ট, মানে কোন ধরনের ব্রাউজার ইউজার ইউজ করছে। এই দুটো ইনফরমেশন কিন্তু আমরা পাঠাই না, ফেসবুক পিক্সেল অটোমেটিক কালেক্ট করে। তার মানে ওই আইপি এর মাধ্যমে ফেসবুক জানছে যে এটা কোন ইউজার, তাই না? তো সেরকম ভাবে এই যে আপনি যদি চান যে না আমার কোম্পানি রুলস এন্ড রেগুলেশন এরকম আছে যে না আমি এরকম ইউজারের আইপি অ্যাড্রেস কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে শেয়ার করতে পারবো না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আপনাকে সেটাকে বাধা দিতে হয় বা সেটাকে ওভাররাইড করতে হয়, তখন আপনাকে কিন্তু ওই আমরা যেই সার্ভার সাইড করব তখন আমরা দেখবো এটা মানে কিভাবে আমরা করি, ঠিক আছে। তো আর একটা যেটা প্রবলেম হয় সেটা হলো যে মনে করেন আরেকটা হলো যে পেজের স্পিডের উপর। পেজ স্পিড কি হয়, এই যে পেজ স্পিড কি হয়, যখন আমরা যত ট্র্যাকিং আছে
ট্র্যাকিং এর যে কোড গুলো আছে আমাদের ওয়েবসাইটে ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করি, তখন কি হয় যে এই জাভাস্ক্রিপ্ট কোড গুলো কোথা থেকে লোড হয়? না, আমাদের ব্রাউজারে লোড হয়। তো এরকম যদি আপনি অনেক ধরনের জাভাস্ক্রিপ্ট কোড একসঙ্গে আপনার ব্রাউজারে ইনস্টল করেন, তখন কি হয়, আমাদের ওয়েবসাইটটা একটু স্লো হয়ে পড়ে এবং পেজের স্পিডের উপর আমাদের এফেক্ট পড়ে। ঠিক আছে? আচ্ছা, পেজের স্পিডের উপর এফেক্ট করে, আর আমাদের পেজের ওয়েবসাইটে যদি পেজের স্পিডের উপর এফেক্ট পড়ে, তাহলে সেটা আমাদের ডাইরেক্ট কনভার্সনের উপর ডিপেন্ড করে বা কনভার্সনের উপর এফেক্টও ফেলে। কেন কি, পেজের স্পিড যদি আমাদের কমে যায়, তাহলে ইউজার কিন্তু আমাদের ওয়েবসাইটে বেশিক্ষণ মানে থাকবে না, সে বাউন্স ব্যাক হয়ে যাবে। ঠিক আছে? তো সেটা হলো আমাদের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ অফ ডুইং ব্রাউজার সাইড ট্র্যাকিং। ঠিক আছে? আরেকটা ট্র্যাকিং হলো যে আমাদের আরেকটা প্রবলেম হলো, সেটা হলো যে আমাদের কি হয়, ফার্স্ট পার্টি ট্র্যাকিং বা থার্ড পার্টি ট্র্যাকিং। থার্ড বা ফার্স্ট পার্টি ট্র্যাকিং এটি পার্টি ট্র্যাকিং। হুম। আচ্ছা, কি এই ফার্স্ট পার্টি ট্র্যাকিং রাহি ভাই? এই যে আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং গুলো করছি, এগুলো কিন্তু থার্ড পার্টি ট্র্যাকিং বলা হয়। থার্ড পার্টি ট্র্যাকিং কেন বলা হয় রাহি ভাই? এবং থার্ড পার্টি ট্র্যাকিং করলে কি হবে রাহি ভাই? আপনারা হয়তো রিসেন্টলি শুনে থাকবেন যে আমাদের যে মেজর ব্রাউজার গুলো আছে, যেমন হলো ক্রোম ব্রাউজার, ব্রেভ ব্রাউজার, সাফারি ব্রাউজার, তারা কি করে, থার্ড পার্টি কুকি তাদের ব্রাউজারে ড্রপ করতে দেয় না, বা থার্ড পার্টি কুকি গুলো ডেপ্রিকেট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে? এবং এই যত অ্যাড প্ল্যাটফর্ম আছে, অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম আছে, তারা কি হচ্ছে, কুকির উপর বেস করে একটা ইউজারকে আইডেন্টিফাই করতে পারে। কিন্তু যেহেতু ব্রাউজার সাইড ট্র্যাকিং হলো একটা থার্ড পার্টি ট্র্যাকিং, কেন? কেন কি, ইউজারের ব্রাউজার থেকে যখন এই এইচটিটিপি রিকোয়েস্টটা যাচ্ছে, তখন সেটা কোন ডোমেনে যাচ্ছে রাই ভাই? facebook.com, google.com আর google ads.com। ঠিক আছে? কিন্তু আমাদের ওয়েবসাইটের ডোমেন হলো abcd.com। তার মানে এই রিকোয়েস্টে যেটা যাচ্ছে সেটা একটা আলাদা ডোমেনে যাচ্ছে, আমাদের ওয়েবসাইটের ডোমেনে যাচ্ছে না, বা আমাদের ওয়েবসাইটের সাব ডোমেনে যাচ্ছে না। এই রিকোয়েস্টটাও অন্য কোনো ডোমেনে যাচ্ছে। তো এই ধরনের রিকোয়েস্টকে আমরা বলবো, কি বলবো, থার্ড পার্টি রিকোয়েস্ট। মানে, এবং এই রিকোয়েস্টের মাধ্যমে যদি কোনো কুকি আমাদের ব্রাউজারে ড্রপ হয়, সেগুলো কি করে, ব্রাউজার ড্রপ করতে দিবে না। কেন কি, এগুলোকে বলা হয় থার্ড পার্টি কুকিজ। ঠিক আছে? তো এটাকে ওভারকাম করা, যদি থার্ড পার্টি কুকিজ আমাদের ওয়েবসাইটে ড্রপই না হয়, তাহলে তো এই প্ল্যাটফর্ম গুলো কি করবে, ইউজারকে আইডেন্টিফাই করতে পারবে না, তাই না? তো এই জন্য আমরা কি করব, ফার্স্ট পার্টি ট্র্যাকিং করব। সেটা আমরা যখন সার্ভার সাইড করলে আমাদের ফার্স্ট পার্টি ট্র্যাকিং হয়। তো মেনলি এই কয়েকটা প্রবলেমের জন্যই, ওভারকাম করার জন্যই আমরা কি করি, ব্রাউজার সাইড ট্র্যাকিং এর পাশাপাশি আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করি। ঠিক আছে? এবার চলে আসি আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এ। তাহলে আমরা ব্রাউজার সাইড বুঝে গেলাম। ঠিক আছে? এই আমাদের ব্রাউজার সাইড। এবার চলে আসবো আমরা সার্ভার সাইডে। ঠিক আছে? সার্ভার সাইডে কি হয়, সেম জিনিস রাই ভাই। প্রথমে আমরা কি করি, এই এইটুকু জায়গায় একটু কপি করে নিই, কেন কি ওই জায়গাটা সেম। ঠিক আছে? এই, ঠিক আছে, মনে করেন এই সেম জিনিসই আছে রাই ভাই এই জায়গায়, যে আমাদের কি আছে, আমাদের ওয়েবসাইট আছে, তারপর ধরে নেয়। ঠিক আছে? এই আমাদের ওয়েবসাইট, এবং আমাদের ওয়েবসাইটে আমাদের জিটিএম ইনস্টল করা আছে, আমাদের ওয়েবসাইটে একটা ব্রাউজারে ওপেন করা হয়েছে। ঠিক আছে? এবং আমরা কি করছি, পারচেস ইভেন্ট ট্র্যাক করেছি। এখন এই ব্রাউজার সাইড ট্র্যাকিং এ কি হচ্ছিল, যে রিকোয়েস্ট গুলো, এই এইচটিটিপি রিকোয়েস্ট গুলো কোথায় যাচ্ছিল, ইউজারের ব্রাউজার থেকে ডাইরেক্ট গুগল অ্যানালিটিক্স এর সার্ভারে, বা ডাইরেক্ট ফেসবুকের সার্ভারে, বা ডাইরেক্ট গুগল অ্যাডস এর সার্ভারে, তাই না? কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা কি করব, এই রিকোয়েস্টটা ডাইরেক্ট এই সার্ভারের কাছে পাঠাবো না। তার বদলে আমরা কি করব, একটা প্রক্সি সার্ভার ইউজ করব। প্রক্সি সার্ভারের কাজ হলো যে সে কি করে, একটা মিডিল ম্যান হিসেবে কাজ করে। মনে করেন এইটা আমাদের ইউজারের ব্রাউজার, তার মাঝখানে আমাদের একটা প্রক্সি সার্ভার আছে, এবং তারপরে আমরা কি করব, আমাদের এই রিকোয়েস্ট গুলো বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন যে আমাদের প্ল্যাটফর্মের যে সার্ভার আছে সেখানে আমাদের আছে, মনে করেন সাপোজ। ঠিক আছে? এই, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গায় কি হবে না, এই ভাই,
সেম জিনিস রাই ভাই, এই জায়গায় প্রথমে আমাদের রিকোয়েস্টটা কোথায় যাবে? আমাদের ওন সার্ভারে যাবে, প্রক্সি সার্ভারে যাবে। ওন সার্ভার বলেন বা প্রক্সি সার্ভার যাবেন, মানে যাই বলেন, ঠিক আছে? এই যে আমি এখানে লিখে দিই প্রক্সি সার্ভার, ঠিক আছে? এই, ঠিক আছে। তাহলে এই রিকোয়েস্টটা কোথায় গেল রাহিম ভাই? আমাদের এই রিকোয়েস্টটা আমাদের প্রথমে এই যে এইচটিটিপি রিকোয়েস্টটা কোথায় গেল? আমাদের নিজস্ব সার্ভারে গেল। আচ্ছা, এখন এই নিজস্ব সার্ভারে আমরা কি করব? এই আমাদের ওয়েবসাইটে তো গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করেছি, ওয়েল এন্ড গুড। এই সার্ভারেও আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার কি করব? হোস্ট করব। হোস্ট কি রাই ভাই? আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, তখন ওই ওয়েবসাইটটাকে হোস্ট করতে হয়। যেমন আপনারা শুনে থাকবেন যে আমাদের ওয়েবসাইট হোস্ট করতে গেলে একটা ডোমেন লাগে, একটা হোস্টিং প্রোভাইডার লাগে, যেমন হোস্টিঙ্গার, আরো অনেক অনেক হোস্টিং প্রোভাইডার আছে যেখানে আমাদের ওয়েবসাইটটা হোস্ট করতে পারে, সো দ্যাট আমাদের ওয়েবসাইটে যে কেউ, এই পৃথিবীর যে কেউ যেন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারে, তাই না? যদিও আপনি যে ওয়েবসাইটটা তৈরি করেন সেটা যদি আপনার লোকাল মেশিনে রাখেন, মানে আপনার পিসিতে রাখেন, সেই ওয়েবসাইটে শুধু আপনি ভিজিট করতে পারবেন, আর পৃথিবীর কেউ পারবে না। কিন্তু ওই 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 ওয়েবসাইটটা যদি আপনি কোনো একটা সার্ভারে রাখেন, তাহলে ওই ওয়েবসাইটটা পৃথিবীর যে কেউ ভিজিট করতে পারবে। আচ্ছা, এখন আপনার মনে হবে রাইভের সার্ভার কি? সার্ভার মনে রাখেন আর কিছুই নয়, একটা ফ্যান্সি নেম। আপনার বাড়িতে যে কম্পিউটারটা আছে সেটাও একটা সার্ভার। কি বললেন রাহি ভাই, আমার বাড়িতে যে পিসিটা আমি ইউজ করি সেটাও কি সার্ভার? আমার ল্যাপটপটা যেটা আমি ইউজ করি সেটাও কি সার্ভার? হ্যাঁ, সেটাও একটা সার্ভার, ঠিক আছে। এখন আপনার বাড়ির যে কম্পিউটার আছে, আর এই যে মনে করেন এই যে সার্ভার আমরা নিব, সেই তার মধ্যে কি ডিফারেন্স? মনে করেন সাপোজ আপনার বাড়ি থেকে অনেক একটা দূরে আছে, মনে করেন সাপোজ ধরে নেন রাজশাহীতে আপনাদের একটা ডেটা সেন্টার আছে, সাপোজ ধরে নেন, ঠিক আছে, রাজশাহীতে একটা ডেটা, বা ধরে নেন ইন্ডিয়ার মুম্বাই বা দিল্লিতে এখন ডেটা সেন্টার আছে। ডেটা সেন্টার কি রাই ভাই? ডেটা সেন্টার হলো যে এরকম মনে করেন একটা বিশাল বড় ঘর, সাপোজ ধরে নেন, ঠিক আছে। এখন এই ঘরের মধ্যে মনে করেন এরকম সার্ভার র্যাক আছে। সার্ভার র্যাক কি আমি বলছি, এরকম মনে করেন লম্বা 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 এরকম সার্ভার র্যাক আছে, ঠিক আছে? এরকম মনে করেন লম্বা লম্বা এরকম ইয়ে আছে, আচ্ছা। আচ্ছা। এখন এই সার্ভার র্যাকের মধ্যে কি থাকে? সার্ভার র্যাকের মধ্যে সার্ভার থাকে। সার্ভার মানে কি? তাই ভাই আমার বাড়িতে যে পিসিটা আছে তার মধ্যে আমার র্যাম আছে, তার মধ্যে আমার সিপিইউ আছে। কি i4 না i5 সিপিইউ, না এএমডি না ইন্টেল, বিভিন্ন ধরনের সিপিইউ আছে। আমার বাড়িতে যে পিসিটা আছে তার মধ্যে কি আছে? একটা মনিটর আছে, তাই না? এর বাইরে কি আপনার পিসিতে আর অন্য কিছু আছে? গ্রাফিক্স কার্ড আছে রাই ভাই আমার পিসিতে, ঠিক আছে। আচ্ছা, এই যে সার্ভার আপনি দেখছেন, যেখানে মনে করেন এই যে এরকম অনেকগুলো সার্ভার আছে, সার্ভার সার্ভার র্যাক বলা হয়। তো এখানে কি হয় যে আপনার বাড়ির মতো এখানেও অনেকগুলো পিসি একসঙ্গে আছে, মনে করেন তারপর ধরে নেন এই, আরে মনে করেন এরকম, ঠিক আছে, মনে করেন এরকম, হ্যাঁ, মনে করেন এরকম, হ্যাঁ, এরকম। মনে করেন আপনার বাড়ির যে সিপিইউ ইউনিটটা আছে, মনিটর বাদ দিয়ে সিপিইউ ইউনিটটা যেটা আছে, যেখানে আপনার র্যাম আছে, আপনার সিপিইউ আছে, ঠিক আছে। তো এরকম মনে করেন হাজারো হাজারো সিপিইউ এই জায়গায় আছে, আপনি ধরে নেন, ঠিক আছে। মনে করেন, মনে করেন 1000 টিবি আমার স্টোরেজ, হার্ড ডিস্ক, আর মনে করেন অনেক অনেক মনে করেন র্যাম আছে। এতগুলো তো আপনার প্রয়োজন নাই বাড়ির ইউজ কেসের ক্ষেত্রে, তো সেরকম মনে করেন অনেকগুলো সিপিইউ আছে। শুধু একটা জিনিস এই জায়গায়, এই পিসি আর আপনার বাড়ির পিসির মধ্যে ডিফারেন্স, সেটা হলো এই পিসির কোনো মনিটর নাই। আপনার পিসির একটা মনিটর আছে যেখানে আপনি সবকিছু করছেন, এখানে এখানে এগুলো আমি করছি, একটা অ্যাপ্লিকেশন রান করছি, দেখছি, সবকিছু করছি, ঠিক আছে। কিন্তু এই যে সার্ভার আছে সেই সার্ভারে কোনো মনিটর নেই। তাহলে এই ভাই কেমন করে এখানে কি কাজ হচ্ছে? সেটা হলো আলাদা জিনিস, সেগুলো আপনাকে বোঝার দরকার নেই। মনে করেন সাপোজ এইরকম একটা সার্ভার আমাদের আছে। এখন এই সার্ভারে মনে করেন প্রথম সার্ভারটাতে আমাদের মনে করেন রিসোর্স আছে। রিসোর্স আছে কতটুকু? মনে করেন সাপোজ ধরে নেন এখানে আমাদের আছে মনে করেন 100 জিবি, সাপোজ ধরে নেন 100 জিবি আমাদের এসএসডি, ঠিক আছে। আর মনে করেন সাপোজ র্যাম আছে মনে করেন আমাদের 80 80 জিবি র্যাম, ধরেন, ধরেন। আর এই জায়গায় আমাদের কি আছে?
মনে করেন i9 ইন্টেল আমাদের সিপিইউ আছে, মনে করেন সাপোজ ধরে না এই প্রথম ইয়েটাতে, ঠিক আছে। আচ্ছা, এখন তাইবে আমি একটা সার্ভার নিব, মনে করেন আমার ওয়েবসাইটটা হোস্ট করবো, মনে করেন সাপোজ ধরে না, মানে কেমন করে জিনিসটা হয় আমি একটু বলি আগে। যে আমি মনে করি আমার ওয়েবসাইটটা হোস্ট করব, কেমন করে করবো রাইবে, আমাকে একটা সার্ভার নিতে হবে, বা এই সার্ভার এই 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 জিনিসগুলো কারা প্রোভাইড করে, হোস্টিং মানে হোস্টিং প্রোভাইডাররা প্রোভাইড করে, ঠিক আছে। তো আমি এখন আমার ওয়েবসাইটটা হোস্ট করবো ভাই, কেমন করে করব, তাহলে আমার আমার যে ওয়েবসাইটটা আমি আমার লোকাল মেশিনে তৈরি করেছি, সেই ওয়েবসাইটটা কি করতে হবে, এই জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে, আমার যদি আমার পিসিতে যেটা আছে, আপনি একটু আগে বললেন আমার বাড়ির পিসিটাও একটা সার্ভার, তো সেখান থেকে আমি কি করতে পারি না, হ্যাঁ সেখান থেকেও করতে পারে। আপনার 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 বাড়িতে যে সার্ভারটা মানে পিসিটা আছে, সেটাকে আপনি অ্যাজ এ সার্ভার ইউজ করতে পারেন। পৃথিবীর সবাই আপনার ওই 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 আপনার আপনার বাড়ির পিসি থেকে আপনার ওয়েবসাইটটা পৃথিবীর সবাই দেখতে পারবে, পারবে। কিন্তু আপনার বাড়ির যে পিসিটা আছে তার সার্টেন লিমিটেশনস আছে। কি লিমিটেশন আছে রাই ভাই, আপনার বাড়ির পিসির রিসোর্স লিমিটেড। মানে আপনার বাড়ির যে পিসিটা আছে তার 4 জিবি র্যাম, তার বেশি নাই। তার 500 জিবি হার্ড ডিস্ক, তার বেশি নাই। তার একটা সার্টেন কি আছে, আহ প্রসেসর আছে, তাই না, তার বেশি নয়, তাই না। তা আপনার পিসি রিসোর্সটা লিমিটেড, আপনি যতটুকু কেনার সময় বলেছিলেন ততটুকু আপনি পেয়েছেন, তাই না। আচ্ছা, এটা একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম যে আপনার পিসিটা কিন্তু 24 ঘন্টা চলতে পারবে না। মানে আপনার বাড়ির লাইন চলে গেল, সাপোজ ধরে নেয়, ঠিক আছে, আপনার পিসি বন্ধ। না ভাই ভাই আমার বাড়িতে ইউপিএস আছে, মনে করেন ইউপিএস আপনার মনে করেন চার্জ শেষ, আপনার পিসি বন্ধ। যখনই আপনার পিসি বন্ধ হয়ে যাবে, পৃথিবীর আর কেউ আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, 2 নম্বর হলো যে আপনার পিসির যেহেতু রিসোর্স লিমিটেড, মনে করেন আপনার পিসিতে মনে করেন একসঙ্গে মনে করেন 5 লাখ, মনে করেন আপনার 5 লাখ ইউজার আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে যাচ্ছে। এখন আপনার পিসি যে রিসোর্স আছে, সে কিন্তু ওই 5 লাখ রিসোর্স, 5 লাখ রিকোয়েস্ট একসঙ্গে হ্যান্ডেল করার মতো তার ক্যাপাবিলিটি নাই, কেন কি তার রিসোর্স খুবই লিমিটেড। 4 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, তাই না, তার বেশি কিন্তু হ্যান্ডেল করার ইয়ে নাই। তাহলে যারা 5 লাখ রিকোয়েস্ট আপনার যে পিসিতে আসবে, সে কি করবে, আপনার রিকোয়েস্ট কিন্তু প্রসেস করতে পারবে না, সবগুলো কিন্তু নাই হয়ে যাবে, তাই না। এবং আপনার পিসি অটোমেটিক শাটডাউন হয়ে যাবে, কেন কি সে অতগুলো রিসোর্স হ্যান্ডেল করতে পারবে না, অতগুলো রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে না। তার মানে আপনার বাড়ির পিসি কিন্তু কিছু লিমিটেশনস আছে, ঠিক আছে। আচ্ছা, এবং আপনার বাড়ির মনে করেন পিসিতে মনে করেন কোনো একটা প্রবলেম তৈরি হয়ে গেল, বা আপনার মনে করেন হার্ড ডিস্ক খারাপ হয়ে গেল, বা আপনার মনে করেন সাপোজ র্যাম খারাপ হয়ে গেল, তাহলে আপনার পিসি বন্ধ, তাই না, তাহলে আপনার কিন্তু ওয়েবসাইটও ডাউন হয়ে যাবে। তো এরকম তো এখন যদি অ্যামাজন যদি চাইতো যে আমার বাড়ির পিসিতে আমি এরকম করে অ্যামাজন হোস্ট করবো, তো সেটা সম্ভব নয়, তাই না। তো অ্যামাজনে যদি 1 সেকেন্ডও অ্যামাজনের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, তাদের বিলিয়ন্স অফ ডলার তাদের কিন্তু লস, তাই না। তাই জন্য কি করে, এরকম ক্লাউড প্রোভাইডার হয়, এদেরকে বলা হয় ক্লাউড প্রোভাইডার, ঠিক আছে। কি ক্লাউড প্রোভাইডার, ক্লাউড প্রোভাইডার কি করলো যে ভাই ঠিক আছে, তোমার বাড়ির পিসি তোমাকে ইউজ করতে হবে না অ্যাজ এ সার্ভার, আমরা কি করেছি, এরকম ডেটা সেন্টার তৈরি করেছি। কি ডেটা সেন্টার তৈরি করেছি রাই ভাই, এরকম ডেটা সেন্টার তৈরি করেছি। আরে কি করলাম, এরকম ডেটা সেন্টার তৈরি করেছি যেই জায়গায় আমাদের লাখো 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 আমাদের এরকম সিস্টেম আছে, ঠিক আছে। তুমি কি করো, এই সিস্টেম থেকে তোমার যতটুকু প্রয়োজন সেইটুকু পরিমাণ রিসোর্স তুমি কি করো, রেন্ট করো। এবং তার পরিমাণে, তার পরিবর্তে আমি তোমাকে মাসে মাসে বা ঘন্টায় যে হিসাবে আমি চার্জ করব, সেই রকম হিসাবে তোমাকে আমাকে টাকা দিতে হবে, ঠিক আছে। তার মানে আপনি মনে করেন আপনার বাড়ি, মনে করেন আপনি একটা বাসা ভাড়া নিলেন মনে করেন ঢাকাতে, ঠিক আছে। বলছে যে ভাই তোমার বাড়ি থাকতে হবে না, তুমি আমার বাড়ি চলে আসো। আমার আমি এই ব্যবসায়ী করে, আমার ফ্ল্যাটের উপর ফ্ল্যাট, তুমি যে কোনো একটা ফ্ল্যাট ভাড়া নাও, ঠিক আছে, ওই ফ্ল্যাটে তুমি থাকবা, মাসে মাসে তুমি আমাকে এত টাকা দাও। সেরকম এই ক্লাউড প্রোভাইডার, কারা কারা এই ক্লাউড প্রোভাইডার আছে, যদি আমি মানে সবার থেকে বড় যারা ক্লাউড প্রোভাইডার আছে তাদের যদি নাম ধরি, একটা নাম হচ্ছে আহ গুগল ক্লাউড, মানে গুগল। আর একটা হচ্ছে মাইক্রোসফট, আর একটা হলো অ্যামাজন, ঠিক আছে। এরা হলো পৃথিবীর সবার থেকে বড় ক্লাউড প্রোভাইডার, ঠিক আছে। এই যে, আচ্ছা। কিন্তু রাই ভাই আমি তো আমার ওয়েবসাইটে হোস্টিঙ্গারে ইনস্টল করে রেখেছি, হোস্টিঙ্গার তাহলে কি ক্লাউড প্রোভাইডার নয়? হ্যাঁ, ওরাও ক্লাউড প্রোভাইডার, ওরা হলো খুচরো বিক্রেতা। এরা হলো কি বলবো ওটাকে, মহাজন, ঠিক আছে। মানে এরা হলো বড় পার্টি, আর হোস্টিঙ্গাররা হলো ছোট পার্টি। মানে হলো ছোট পার্টি বড় পার্টির থেকেই নিয়ে এসছে, এনে আপনার বাড়িতে মনে করেন আপনাকে ছোট, যারা ছোট ছোট বিজনেস তাদের জন্য দিচ্ছে ওরা।
ঠিক আছে? যেমন আপনি মনে করেন যারা আপনার বাড়িতে মুদিখানার দোকান যারা আছে, তারা কি করে বড় বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসে তারপর আপনাদের পাড়ায় বিক্রি করে, তাই না? তো সেরকম হোস্টিংগাররা হলো যে ছোট, মানে এরাও ওই হোস্টিংগাররাও এই গুগল ক্লাউড, মাইক্রোসফট, অ্যামাজন এদের কাছ থেকেই জিনিসপত্র ধার করে নিয়ে এসে আপনাদের ছোট ছোট জায়গায় দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আপনি ডাইরেক্ট বড় পার্টির কাছ থেকেও নিতে পারেন। আবার যদি বলেন যে না, আপনি যদি চান যে আমি তো দায়ী ভাই, আমি একদম বড় বাজার থেকে নিয়ে আসবো একদম মালপত্র, নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনি বলেন যে না ভাই, আমি বড় বাজারে আমার অত মাল একসঙ্গে কেনার ক্যাপাবিলিটি আমি নই, আমার মুদিখানার দোকানে গেলে আমি অল্প স্বল্প 10 টাকা 20 টাকা জিনিস কিনি, তাহলে আপনি মুদিখানার দোকান থেকে আপনি কিনে নিয়ে চলে আসলেন, তাই না? ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউর রিকোয়ারমেন্ট, তাই না? তো সেরকম এরা কি করছে, এরা বলছে যে ভাই, আমরা এরকম হাজারো হাজারো রিসোর্স বা সার্ভার আমরা এরকম রেখেছি, এবং এই রিসোর্স গুলো আমরা এইভাবে তৈরি করে রেখেছি যেখানে মনে করুন 24 ঘন্টা লাইন থাকবে, কখনোই লাইন বন্ধ হবে না। আমাদের যদি কোনো একটা সার্ভার খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা আবার একটা নতুন সার্ভার এখানে ইনস্টল করে দেব। আমাদের 24 ঘন্টা এখানে মেনটেনেন্স চলছে, 24 ঘন্টা ইঞ্জিনিয়ার বসে আছে, 24 ঘন্টা সবকিছু তদারকি চলছে। কোনো কিছু এখানে কোনো সময় 1 সেকেন্ডের জন্য ডাউন যাবে না তোমার ওয়েবসাইট। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি চলে গেলেন এই একটা ক্লাউড প্রোভাইডারের কাছে, গুগলের কাছে যাবো ধরে নেন, বললেন যে ভাই আমার কিছু রিসোর্স দরকার। গুগল বললো যে ভাই ঠিক আছে, বলো কতটুকু রিসোর্স দরকার তোমার। ঠিক আছে? তো আপনি বললেন যে ভাই আমার ওয়েবসাইট তো খুবই ছোট, আমার তো এরকম বড় বিজনেস নয়, আমার মনে করেন 4 জিবি র্যাম আর মনে করেন 20 জিবি স্টোরেজ দিলেই হবে আমার। ঠিক আছে? গুগল বললো ঠিক আছে, আমি তোমাকে এইটুকু রিসোর্স তোমাকে দিয়ে দেবো, তুমি তার পরিবর্তে আমাকে ঘন্টায় মনে করো আহ 1 পয়সা করে দিও, বা ঘন্টায় 5 পয়সা করে দিও। হুম? এই অনুযায়ী তুমি আমাকে টাকা দিও। আপনি বললেন ঠিক আছে ভাই, আমি তোমাকে ঘন্টায় 5 পয়সা করে দেবো, আর তুমি এইটুকু রিসোর্স আমাকে দাও। ঠিক আছে? আপনি রিসোর্স পেয়ে গেলেন। গুগল কি করলো তখন আপনার জন্য এই যে 100 জিবির মধ্যে থেকে আহ, এই 90 জিবি র্যামের মধ্যে থেকে আপনার যতটুকু প্রয়োজন ওইটুকু নিয়ে আপনাকে দিয়ে দিল, মনে করেন সাপোজ। এবার আপনি কি করলেন, ওই যে পিসিটা মনে করেন এই যে রিসোর্সটা আপনাকে দিল, মনে করেন ওটা ধরে নেন ওটাই আপনার বাড়ির পিসির মতো, ওটাও একটা পিসি, কিন্তু শুধু ওই পিসির কোনো মনিটর নাই, এটা ধরে না। ঠিক আছে? ওখানেও আপনি একটা পিসি পেয়ে গেলেন। ঠিক আছে? আচ্ছা, এখন ওই পিসির মধ্যে আপনি কি করতে পারেন, আপনার বাড়ির যা পিসিতে যা করতে পারেন ওখানেও সেম জিনিসই করতে পারবেন। আপনার বাড়িতে যেমন কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন, ওখানেও সেই করতে পারবেন। আপনার বাড়িতে যদি কোনো কিছু আপনি ওয়েবসাইট ভিজিট করেন, সেটাও ওখানেও করতে পারবেন ব্রাউজার ইনস্টল করে। সবকিছু আপনার বাড়িতে যা করতে পারছেন সবকিছু ওখানে করতে পারবেন, শুধু ওখানে কোনো মনিটর নাই। এটাই হলো ডিফারেন্স। ঠিক আছে? আচ্ছা, এইবার আচ্ছা রাই ভাই, ঠিক আছে, তাহলে আমি যে এই যে আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করছেন, এই জিনিসটা আমি কেন বললাম? তাহলে আপনার এই জায়গাটা ক্লিয়ার হলো যে আমাদের সার্ভার কি জিনিস, এবং সেটা সার্ভারটা আমাদের কেমন ভাবে থাকে। এই ডেটা সেন্টারের লোকেশন কিন্তু পৃথিবীর অনেক অনেক জায়গায় আছে। ইন্ডিয়ায় যেমন দুটো জায়গা আছে, মুম্বাই, দিল্লি, সেরকম ইউএসএ তে হাজারো আছে, ইউরোপে আছে, আহ উম, আমাদের অস্ট্রেলিয়ায় আছে, জাপানে আছে, সব জায়গায় আছে, কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? সেরকম গুগলেরও আছে, মাইক্রোসফটেরও আছে, অ্যামাজনও আছে, সেগুলোকে বলা হয় রিজিয়ান। ঠিক আছে? সেগুলো আপনার জেনে দরকার নেই, বাদ দেন ওগুলা। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। এবার আমি কি করবো, আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আমাদের একটা সার্ভার দরকার। আচ্ছা, তাহলে রাহি ভাই এই যে প্রক্সি সার্ভার, তাই না? আচ্ছা, এই প্রক্সি সার্ভারটা আমরা কোথা থেকে নিবো রাহি ভাই? এই যে এরকম সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের কাছ থেকে নেবো। তাহলে আমি কি ডাইরেক্ট এই বড় মানে বড় মার্কেট থেকে নেবো, না ছোট মার্কেট আছে এরকম কিছু? হ্যাঁ, দুটোই আছে, বড় মার্কেট থেকেও নিতে পারবেন, ছোট মার্কেট থেকেও নিতে পারবেন। বড় মার্কেট কি আছে, গুগল ক্লাউড বলে আমাদের গুগলের যে ক্লাউড ক্লাউড প্রোভাইডার আছে, মানে গুগলেরই কোম্পানি। ঠিক আছে? তো তাদের কাছ থেকে নিতে পারবো, অথবা ওই হোস্টিংগারের মতো খুচরো ব্যবসায়ী তাদেরও আছে সেরকম, সেটার নাম হলো স্টেপ। ঠিক আছে? এই যে স্টেপ, এই যে স্টেপ। ঠিক আছে? এরা কি হলো, খুচরো ব্যবসায়ী, মানে হলো যে এরাও কিন্তু ওই বড় পার্টির কাছ থেকে মাল নিয়ে এসছে, এই বড় পার্টির কাছ থেকে মাল নিয়ে এসছে, এনে আপনার কাছ থেকে মনে করেন ছোট ছোট অল্প অল্প টাকায় বিক্রি করছে আপনাকে। ঠিক আছে? তাহলে আপনি খুচরো ব্যবসায়ীর কাছ থেকে নিতে পারেন, অথবা আপনি বলেন যে না ভাই, আমি খুচরো ব্যবসায়ীর কাছে নেবো না, আমি ডাইরেক্ট বড় পার্টির কাছে যাবো, তাহলে বড় পার্টির কাছ থেকে আপনি নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা দুটোই দেখবো আমাদের করছে, যে বড় পার্টির কাছ থেকে কেমন করে নিতে পারেন, খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কেমন করে নিবেন। ঠিক আছে? আচ্ছা, তো নিলাম, মনে করেন সাপোজ রাহি ভাই, আমি একটা মনে করেন সার্ভার এই
বড় পার্টি বা ছোট পার্টি যাই হোক, যার কাছ থেকে হোক, এটা নিয়েছি আমি মনে কর। এইবার আমি কি করব, এইবার আমরা কি করব, আমাদের ইউজারের, আমাদের ওয়েবসাইটে যেমন ভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করেছি, সেরকম আমাদের সার্ভারেও আমরা আরেকটা গুগল ট্যাগ ম্যানেজার এখানে হোস্ট করব, যেমন করে আমাদের ওয়েবসাইট হোস্ট করি। এখানে আমাদের একটা জিটিএম আছে, আর একটা জিটিএম, এই জিটিএম আর এই জিটিএম কিন্তু একদমই আলাদা। ঠিক আছে, ঠিক আছে রাই ভাই, করলাম। মনে করেন আমাদের ওয়েবসাইটটা বা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা এখানে হোস্ট করলাম আমাদের সার্ভারে। এখন কি হলো রাই ভাই, এইটা করার ফলে আমাদের কি লাভ? ঠিক আছে, আচ্ছা, লাভ হলো এখনই যে এখন আমাদের এই যে ওয়েবসাইটে যে জিটিএমটা ছিল, এই জিটিএম আর এই জিটিএম কিন্তু আলাদা। এটা আমি একটু আলাদা ভাবে লিখে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। এটা হলো সার্ভার জিটিএম। ঠিক আছে, তাহলে এই জিটিএম আর এই জিটিএম কিন্তু আলাদা। আচ্ছা, তাহলে কি হলো রাহিবে, এখন কি অসুবিধা মানে সুবিধা এখানে পাবো? তাহলে আমার ওয়েবসাইটে যখনই কোনো একজন ইউজার আসবে, আসার পর কোনো একটা ইভেন্ট করবে, করার ফলে আমাদের কি হবে, আমাদের ইউজারের ব্রাউজার থেকে একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাবে কোথায়? আমার নিজস্ব সার্ভারে, যেই সার্ভারটা আমি এই বড় পার্টির কাছ থেকে নিয়েছি, বা আমার নিজস্ব সার্ভারে। এখন এই সার্ভারে আমি আরেকটা গুগল ট্যাগ ম্যানেজার কি করে রেখেছি, হোস্ট করে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে সার্ভারে আমি গুগল ট্যাগ ম্যানেজারটা হোস্ট করেছি, সে কি করবে, এই যে রিকোয়েস্টটা এসছে আমার ওয়েবসাইট থেকে, এই রিকোয়েস্টটাকে ক্যাপচার করবে। এই রিকোয়েস্টটা যখন আমাদের সার্ভারে আসবে, এই যে জিটিএমটা আছে, এ কি করবে, এই রিকোয়েস্টটাকে ক্যাপচার করে নেবে। আচ্ছা, নিল রাই ভাই, ক্যাপচার করল, ক্যাপচার করার পর কি করবে, রেখে দেবে? না, ক্যাপচার করার পর এই রিকোয়েস্টটা কি করবে, এই রিকোয়েস্টটা কি করবে, সে কি করবে, অন্য কোনো জায়গায় ফরওয়ার্ড করে দেবে। এখন রাইবে কোথায় ফরওয়ার্ড করবে, সেটা আপনি এই গুগল ট্যাগ ম্যানেজারকে যেখানে ফরওয়ার্ড করতে বলবেন, সেই জায়গায় ও ফরওয়ার্ড করে দেবে এই রিকোয়েস্টটা। আচ্ছা, তাহলে আমি মনে করেন সাপোজ রাইবে ওই রিকোয়েস্টটা আমি গুগল অ্যানালিটিক্স এর কাছে ফরওয়ার্ড করতে চাই, তাহলে পারবো? হ্যাঁ, এই এই গুগল ট্যাগ ম্যানেজারকে যদি আপনি বলেন যে ভাই, যে রিকোয়েস্টটা তোমার কাছে আসলো, সেই রিকোয়েস্টটা তুমি গুগল অ্যানালিটিক্স এর কাছে ফরওয়ার্ড করে দাও, ও বলবে ঠিক আছে স্যার, আমি আপনার কমান্ড একদম অক্ষরে অক্ষরে পালন করব, আমি ওই রিকোয়েস্টটা গুগল অ্যানালিটিক্স এর কাছে ফরওয়ার্ড করে দিলাম। আচ্ছা, আচ্ছা, আমি যদি বলি যে না, ওই রিকোয়েস্টটাকে তুমি ফেসবুকের কাছে ফরওয়ার্ড করো, তাহলে ও ফেসবুকের কাছে ফরওয়ার্ড করে দিবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমি যদি বলি না, ওই রিকোয়েস্টটাকে তুমি গুগল অ্যাডস এর কাছে ফরওয়ার্ড করো, তাহলে আমি এখানে ফরওয়ার্ড করে দিলাম। তার মানে এইটা হলো, আগে ব্রাউজার সাইডে কি হচ্ছিল, ইউজারের ব্রাউজার থেকে, এটাকে যদি আমি একটু ছোট করে নিই তাহলে দেখতে সুবিধা হবে, ইউজারের ব্রাউজার থেকে ডাইরেক্ট রিকোয়েস্ট গুলো কোথায় যাচ্ছিল, ফেসবুক, গুগল অ্যাডস এর সার্ভারে। কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা দেখলাম যে রিকোয়েস্ট ডাইরেক্ট ইউজারের ব্রাউজার থেকে এই জায়গায় যাচ্ছে না, তার বদলে কি হচ্ছে, রিকোয়েস্টটা আমার নিজস্ব সার্ভারে আসছে, তারপর আমার নিজস্ব সার্ভার থেকে আমি সেই রিকোয়েস্টটা বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করে দিচ্ছি, এবং আমার নিজস্ব সার্ভারে আমি আরেকটা জিটিএম হোস্ট করে রেখেছি, এবং এই জিটিএমটাকে বলা হয়, বা এই কন্টেইনারটাকে বলা হয় সার্ভার কন্টেইনার। যেটা আমরা এতদিন করে এসেছি, সেই কন্টেইনারটাকে আমরা বলবো ব্রাউজার সাইড কন্টেইনার। ঠিক আছে, যেটা আমরা তৈরি করেছি। সার্ভার সাইড কন্টেইনার কোনটাকে বলবো, যদি আমি এই যে কন্টেইনারে এসে অ্যাডমিনে যাই, আমরা আরেক ধরনের কন্টেইনার তৈরি করতে পারি। যখন আমরা কন্টেইনার জিটিএম নিয়ে ক্লাস করেছিলাম, তখনই আমরা বলেছিলাম যে অনেক ধরনের কন্টেইনার তৈরি করতে পারি। এই যে দেখেন, আমরা আরেক ধরনের এটা আমরা এতদিন ইউজ করেছি ওয়েব কন্টেইনার, যেটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে আমরা কানেক্ট করেছি। কিন্তু আরেক ধরনের কন্টেইনারও তৈরি করতে পারি, সেটাকে বলা হয় সার্ভার কন্টেইনার। যেই কন্টেইনারটা কোথায় আমরা হোস্ট করব, আমাদের সার্ভারে, যেটা আমরা কোথা থেকে রেন্ট করেছি, এই যে বড় মহাজনের কাছ থেকে, অথবা আমাদের খুচরো ব্যবসায়ী স্টেপের কাছ থেকে। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে নিতে পারেন, সেই জায়গা আপনার এই সার্ভার কন্টেইনারটা হোস্ট করবে, এই যে এই কন্টেইনারটা। আর এই কন্টেইনারটা কোথায়, এই কন্টেইনারটা কোথায় থাকবে, আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট থাকবে। বুঝলাম?
আচ্ছা, এখন এটাতে কি সুবিধা হবে রাই ভাই? আচ্ছা, সুবিধা হলো এখানে, আচ্ছা যখনই আপনি মনে রাখবেন আমাদের ওয়েবসাইটে যখন আমরা হোস্ট করি, তখন আমাদের ওয়েবসাইটে হোস্ট করার পর আমরা কি করি, আমাদের ডোমেন, মানে আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে ডোমেন ভেবে রেখেছেন xyz.com, তাই না? এখন এই ডোমেনটা কি করি, আপনাদের ওয়েবসাইটের সঙ্গে আমাদের যে ওয়েবসাইটটা আমরা হোস্ট করলাম তার সঙ্গে কানেক্ট করে দিই, ঠিক আছে? কেন কানেক্ট করি? সো দ্যাট এই পৃথিবীর যে কেউ যদি xyz.com বলে গুগলে সার্চ মারে, আমাদের ওয়েবসাইটে যেন ওপেন হয়ে যায়, তাই না? তার মানে আমাদের ওয়েবসাইটে একটা স্পেসিফিক ডোমেন থাকছে, তাই না? এখন এই যে সার্ভার কন্টেইনারটা হোস্ট করলাম, তো এই সার্ভার কন্টেইনারটাকে তো আমাদেরকে অ্যাক্সেস করতে হবে, তাই না? তাহলে এই সার্ভার কন্টেইনারও তো একটা ডোমেন দরকার। আমাদের ওয়েবসাইটে যেমন একটা ডোমেন দরকার ছিল, তাহলে এই সার্ভার কন্টেইনারও তো ডোমেন দরকার, নাহলে এই সার্ভার কন্টেইনারটাকে মানুষ অ্যাক্সেস করবে কিভাবে? তাহলে আমরা এই সার্ভার কন্টেইনারটাকে একটা ডোমেন দিতে পারি, বা ডোমেন এর সঙ্গে কানেক্ট করে দিতে পারি, সো দ্যাট যে কেউ যেন এই সার্ভার কন্টেইনারটাকে অ্যাক্সেস করতে পারে, তাই না? এখন এই জায়গায় চলে আসলো ফার্স্ট পার্টি ট্র্যাকিং অ্যান্ড থার্ড পার্টি ট্র্যাকিং, তাই না? এখন এই যে আমরা ডোমেনটা এই সার্ভার কন্টেইনারের সঙ্গে কানেক্ট করব, যেমন আমাদের ওয়েবসাইটের সঙ্গে ডোমেন কানেক্ট করছি সো দ্যাট যে কেউ আমাদের ওয়েবসাইটটা ওপেন করতে পারে, তো এই যে ডোমেনটা আমরা কানেক্ট করব সেটা কোনটা কানেক্ট করব, আমাদের ওয়েবসাইটের যে ডোমেন, আমাদের ওয়েবসাইটের ডোমেন ধরে নেন, আমাদের ওয়েবসাইটের ডোমেন হলো xyz.com, তারপর ধরে নেন, এটা দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে কেন এটা, ঠিক আছে, এই যে xyz.com, হ্যাঁ, এই ঠিক আছে, মনে করেন আমাদের ওয়েবসাইটের ডোমেন হলো xyz.com, ঠিক আছে? এখন এই ডোমেনে একটা সাবডোমেন তৈরি করবো আমি। সাবডোমেন কাকে বলে? যে আমার মেন ডোমেন তার আগে যদি আমি ডট দিয়ে কিছু লিখি সেটা সাবডোমেন। আরে এটাকে ছোট হয়ে যায় কেন এটা, কিছুই বুঝি না, ঠিক আছে? মনে করেন, তারপর এই যে আমাদের ডোমেন, এখন এই ডোমেনের আগে যদি আমি লিখি abc.com, abc ডট, তার মানে এই এবিসিটা হলো সাবডোমেন অফ মাই ডোমেন, মানে আমার ডোমেনের একটা সাবডোমেন, মানে আমার ডোমেনটা হলো মেন, তার আন্ডারে আমার আরেকটা সাব পার্ট তৈরি করছি, ঠিক আছে? তাহলে সেটা হলো আমার সাবডোমেন, তার মানে আমার মেন ডোমেনের আগে যদি আমি ডট দিয়ে কোনো কিছু লিখেছি সেটা হলো আমার সাবডোমেন, ঠিক আছে? তাহলে আমার যে এই যে সার্ভার কন্টেইনারটা আছে তার সঙ্গে কোন ডোমেনটা কানেক্ট করব, আমার মেন ওয়েবসাইট তো এই ডোমেনের সঙ্গে কানেক্ট আছে, আমার মেন, মানে গুগলে যদি কেউ লেখে xyz.com তাহলে আমার ওয়েবসাইটটা ওপেন হবে, এই ডোমেনটাই তো আমি এর সঙ্গে কানেক্ট করতে পারবো না। কেন কি পারবো না? কেন কি, তাহলে আমার কোনটা ওপেন হবে, এটা হবে না এটা হবে? তাহলে এটা আমি কানেক্ট করতে পারবো না, তাই না? তাহলে আমরা কি করব, এই ডোমেনটা একটা সাবডোমেন তৈরি করব, abcd.xyz.com, ঠিক আছে? এখন এই ডোমেনটা কি করব, আমরা আমাদের এই সার্ভার কন্টেইনারের সঙ্গে কানেক্ট করব, এই সার্ভার কন্টেইনারের সঙ্গে কানেক্ট করব। তাহলে কি হবে, তাহলে কি হবে রাই ভাই? তার মানে এখন ইউজারের ব্রাউজার থেকে যখনই রিকোয়েস্ট যাবে আমাদের সার্ভারে, তখন রিকোয়েস্টটা কোন ডোমেনে যাবে? abc.xyz.com। আগে কোনটাতে যাচ্ছিল? www.googleanalytics.com, facebook.com, googleads.com। তার মানে আমার ওয়েবসাইটের ডোমেন ছিল xyz.com, কিন্তু রিকোয়েস্ট যাচ্ছিল google.com, facebook.com এ। তার মানে এটা কিন্তু আলাদা আলাদা ডোমেইন, তার মানে এটা কিন্তু থার্ড পার্টি ট্র্যাকিং। কিন্তু যেই আমরা এই ডোমেনটা আমাদের সার্ভার কন্টেইনারের সঙ্গে কানেক্ট করে দেব, তখন আমার ইউজারের ব্রাউজার থেকে রিকোয়েস্টে যেটা যাবে সেটা কোন ডোমেনে যাবে? xyz.com এ। আমার ওয়েবসাইটও আছে xyz.com এ, আমার রিকোয়েস্টও যাচ্ছে xyz.com এ। তার মানে তখন এটাকে ফার্স্ট পার্টি হিসেবে কনসিডার করা হবে, কেন কি ডোমেন সেম আছে, হ্যাঁ এটা সাব ডোমেন, কিন্তু প্রাইমারি ডোমেনটা আমার কিন্তু সেম, xyz.com। এখানে কিন্তু আমাদের প্রাইমারি ডোমেনটাই আলাদা, facebook.com আর xyz.com, ঠিক আছে? তাই জন্য আমরা এটাকে ফার্স্ট পার্টি ট্র্যাকিং হয়ে যাবে যখন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আচ্ছা, আর একটা প্রবলেম ছিল আমাদের রাইভে, সেটা হলো অ্যাড ব্লকার। অ্যাড ব্লকার একটা প্রবলেম ছিল রাইভে। এখন মনে করেন আমরা সার্ভার সাইড করছি, তো এখন মনে করেন ইউজারের ব্রাউজারে অ্যাড ব্লকার ইনস্টল আছে, তাহলে আমাদের কি হবে? তাহলে এখন আমরা কি করবো, সার্ভার সাইড যেহেতু করেছি, এখন আমাদের কি বলেছিলাম অ্যাড ব্লকাররা কিভাবে কাজ করে? অ্যাড ব্লকারের কোডে ওরা কি রেখে রেখেছে, যে যদি analytics.com/collect
facebook.com/tr এরকম যদি কোনো রিকোয়েস্ট ইউজারের ব্রাউজার থেকে যায় সেগুলোকে তুমি প্রিভেন্ট করো বা থামিয়ে দাও। কিন্তু এখন তো আমাদের রিকোয়েস্ট যাচ্ছে abcdxy.com এ। এই ডোমেন তো এই অ্যাড ব্লকারের কোডের মধ্যে নাই। সে তো জানেই না যে এই এই রিকোয়েস্টে কোনো এই ডোমেনে কোনো রিকোয়েস্ট যাচ্ছে। সে এটাকে কি বলবে, আরে এটা তো মেন ওয়েবসাইটের ডোমেন, তাহলে তো এটা তো কোন থার্ড পার্টির কাছে যাচ্ছে না। বা আমার জানা মতে যেই ডোমেন গুলোতে সাধারণত ট্র্যাকিং রিলেটেড ইনফরমেশন যায় সেগুলোর মধ্যে তো এটা পড়ে না। তাহলে আমি কি এটাকে থামাবো? না, থামাবো না। তখন কি করবে অ্যাড ব্লকার, একে আর থামাবে না। তখন এ কি করবে, রিকোয়েস্টটা আমাদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আমাদের সার্ভার কন্টেইনারে আসবে, আমাদের নিজস্ব সার্ভারে আসবে। আসার পর আসার পর আমরা কি করব, এই রিকোয়েস্টটাকে কি করব, বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করে দেবো। সেটা আপনি গুগল অ্যানালিটিক্স এর কাছে, যেমন আপনি এখানে করেছিলেন, গুগল অ্যানালিটিক্স এর কাছে দিতে পারবেন, ফেসবুকের কাছে দিতে পারবেন, গুগল অ্যাডস এর কাছে দিতে পারবেন। এখানেও আপনি সেম জিনিস করতে পারবেন। আপনার যে সার্ভার কন্টেইনারটা আপনার নিজস্ব সার্ভারে হোস্ট করে রেখেছেন, সেখান থেকে আপনি রিকোয়েস্টটা বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করে দিবেন। তার মানে আমার মেন ডিফারেন্সটা একটাই হলো রাই ভাই, ব্রাউজার সাইট ট্র্যাকিং এ আমার রিকোয়েস্টটা যাচ্ছিল ইউজারের ব্রাউজার থেকে ডাইরেক্ট বিভিন্ন প্ল্যাটফর্মের সার্ভারে। এখানে আমাদের মাঝখানে একজন ব্যক্তি আছে, সেটাকে বলা হবে প্রক্সি সার্ভার। সে কি করবে, আমাদের এই রিকোয়েস্টটা আমাদের ইউজারের ব্রাউজার থেকে আমাদের নিজস্ব সার্ভারে আসবে। তারপর আমি আমার নিজস্ব সার্ভার থেকে সেই রিকোয়েস্টটা বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করে দেব, ঠিক আছে। এবং এই যে রিকোয়েস্টটা আমার ইউজারের যে রিকোয়েস্টটা আমার নিজস্ব সার্ভারে আসছে, আসার পর আমি যদি চাই এই রিকোয়েস্টের মধ্যে কোনো কিছু জিনিস চেঞ্জ করব, দেখা গেল আমি যে প্যারামিটারস গুলো আসছে তার মধ্যে কোনো কোনো প্যারামিটার আমি সেন্ড করতে চাই না। সাপোজ ধরে নেন, মনে করেন আমার এই রিকোয়েস্ট পারচেজ ইভেন্টের সঙ্গে একটা প্যারামিটার আসছে, মনে করেন সাপোজ লেটস অ্যাজিউম ধরে নেন আমার একটা কালার বলে একটা প্যারামিটার আসছে। এখন এই কালার প্যারামিটারটা আমি গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে চাই না। তাহলে সেটা কিন্তু আমি এখানে মডিফাইও করতে পারবো, যেটা আমার এই জায়গায় কিন্তু অপশন ছিল না। মানে আমাকে ডাইরেক্ট, মানে এখানেও অপশন ছিল কিন্তু আপনাকে ডাইরেক্ট এই গুগল ট্যাগ ম্যানেজারে আপনাকে এই মডিফিকেশনটা করতে হতো, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে, আপনার যে রিকোয়েস্ট আপনার সার্ভার কন্টেনার আসছে, আপনি যদি চান যে এই রিকোয়েস্টটা এই জায়গায় ফরওয়ার্ড হওয়ার আগে আপনি এই রিকোয়েস্টটার মধ্যে কোনো কিছু মডিফাই করতে চান, কোনো ডেটা ডিলিট করতে চান, কোনো ডেটা অ্যাড করতে চান, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান modify that and then you can forward that particular request to different platform, তাই না? তার মানে আমার মডিফিকেশন করার অপশনটাও আমার এই জায়গায় আছে, ঠিক আছে। যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমার কোম্পানির পলিসি অনুযায়ী আমি ইউজারের আইপি অ্যাড্রেস আমি এই প্ল্যাটফর্ম গুলোর কাছে শেয়ার করতে পারবো না। কিন্তু যদি আমি ব্রাউজার সাইট ট্র্যাকিং করতাম সেটা কিন্তু আমার কাছে পসিবল ছিল না। কেন কি গুগল অ্যানালিটিক্স, ফেসবুক অ্যাড, যে কোনো অ্যাড প্ল্যাটফর্ম অটোমেটিক ইউজারের আইপি ট্র্যাক করে, সেটা আপনি থামাতে পারবেন না, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আপনি থামাতে পারবেন। যেই রিকোয়েস্ট আপনার সার্ভার কন্টেনারে আসবে তখন আপনি এখানে আপনি ওই রিকোয়েস্টের মধ্যে মডিফাই করে আইপি অ্যাড্রেস বলে যে প্যারামিটারটা আছে ওটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এবার ওই রিকোয়েস্টটা আপনি গুগল অ্যাডস এর কাছে পাঠাবেন, গুগল অ্যাডস এর কাছে, গুগল অ্যাডস এর কাছে পাঠাবেন, ফেসবুক অ্যাডস এর কাছে পাঠাবেন। তার মানে আপনার কাছে কিন্তু ফুল কন্ট্রোল থাকলো, হোয়াট টাইপ অফ ডেটা আই ওয়ান্ট টু শেয়ার উইথ দিস থার্ড পার্টি প্ল্যাটফর্মস। মানে আমি কি ধরনের ডেটা আমি আমার এই থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে সেন্ড করছি, সেটা আমি এখানে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারবো যে আমি এই ধরনের ডেটা পাস করব, এই ধরনের ডেটা পাস করব না, ঠিক আছে। তাহলে এটা হলো আমার মেইন ডিফারেন্স। আচ্ছা, এইবার তাহলে এইটুকু জায়গা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা আরেকটু জায়গায় একটু যাই, ঠিক আছে। সেটা হলো যে আচ্ছা ঠিক আছে এবার বুঝলাম আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং কি, ব্রাউজার সাইড ট্র্যাকিং এর সঙ্গে সার্ভার সাইড ট্র্যাকিং এর কি ডিফারেন্স, কেন করব আমরা সবই বুঝলাম। এখন আচ্ছা, এবার আমার একটা বেসিক কোশ্চেন্স আছে যেটা অনেকেরই হয়তো মানে প্রথম স্টেজে এটা অনেকেরই বুঝতে একটু অসুবিধা হয়। সেটা হলো, আমি একটু এখানে দিয়ে দিই, যেটা হলো, ঠিক আছে, মনে করেন, দাঁড়ান, আরে
এবার দেখ, ঠিক আছে। আচ্ছা, এখন রাহি ভাই জিনিসটা হলো যে মনে করেন, ঠিক আছে, জিনিসটা হলো মনে করেন এর আগে যখন আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং করতাম, তখন আমরা কি করতাম, যে মনে করেন আমাদের ফেসবুকের জন্য আমি পারচেজ সেভেন, মনে করেন সাপোজ পারচেজ সেভেন আমি সেন্ড করতে চাই, তো ফেসবুকে যদি আমরা ফেসবুকে সেন্ড করতে চাই তার জন্য একটা আলাদা ট্যাগ তৈরি করতাম, গুগল অ্যানালিটিক্স এর জন্য একটা আলাদা ট্যাগ তৈরি করতাম, গুগল অ্যাডস এর জন্য, সবগুলোতে কিন্তু পারচেজ সেভেন সেন্ড করতে যাচ্ছে, তাহলে সবগুলোর জন্য আলাদা আলাদা ট্যাগ তৈরি করতাম, ফেসবুকের জন্য আলাদা ট্যাগ করতাম, গুগল অ্যাডস এর জন্য আলাদা করতাম, গুগল অ্যানালিটিক্স এর জন্য আলাদা আলাদা ট্যাগ করতাম, তাই না? আচ্ছা, এখন এই জায়গায় যে আমরা এখন আমাদের রিকোয়েস্টটা সার্ভার কন্টেইনারের মাধ্যমে পাঠাবো, এই যে সার্ভার কন্টেইনারের মাধ্যমে যে আমি রিকোয়েস্টটা পাঠাবো, তাহলে সেই ক্ষেত্রেও কি আমাকে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা করে ইয়ে করতে হবে, মানে রিকোয়েস্ট দিতে হবে? প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য কি আলাদা আলাদা রিকোয়েস্ট দিতে হবে আমাকে? না। তাহলে কি করতে হবে আমাকে রাই ভাই এই জায়গায়? আরে কোনটাতে করছি, এটাতে। এটা, হুম। তাহলে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য কি আমাকে আলাদা আলাদা করতে হবে? না। তাহলে কি করতে হবে রাই ভাই আমাকে? হুম। আচ্ছা, তাহলে কি প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আমাকে আলাদা আলাদা রিকোয়েস্ট সেন্ড করতে হবে? না। তাহলে আমার পারচেজ ইভেন্ট আমি বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে দিতে চাই, তা মানে আমাকে কি মনে করো বিভিন্ন প্ল্যাটফর্ম কি ফেসবুক, গুগল অ্যাড, গুগল অ্যানালিটিক্স, তাহলে আমাকে কি ফেসবুকের জন্য একবার রিকোয়েস্ট এখানে দিতে হবে আমার নিজস্ব সার্ভারে, আবার গুগল অ্যানালিটিক্স এর জন্য আবার রিকোয়েস্ট দিতে হবে আমার নিজস্ব সার্ভারে, আবার গুগল অ্যানালিটিক্স এর জন্য আবার একটা রিকোয়েস্ট দিতে হবে আমার নিজস্ব সার্ভারে, সবগুলোর জন্য কিন্তু সবগুলোর কিন্তু পারচেজ, তাহলে আমাকে কি প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা করে রিকোয়েস্ট পাঠাতে হবে এই জায়গায় সার্ভার কন্টেইনারে? কেন কি আমি এই পারচেজ ইভেন্টটা আমি এই তিনটা প্ল্যাটফর্মে দিতে চাই, এই পারচেজ ইভেন্টটা আমি এই তিনটা প্ল্যাটফর্মে দিতে চাই, তাহলে কি আমার ব্রাউজার কন্টেইনার থেকে আমাকে কি পারচেজ ইভেন্টটা একবার ফেসবুকের জন্য, একবার গুগল অ্যানালিটিক্স এর জন্য, একবার গুগল অ্যাডস এর জন্য, এরকম করে তিনবার করে পাঠাতে হবে? না। তাহলে কি করতে হবে রাহি ভাই? রিকোয়েস্ট যাবে একবারই, মানে পারচেজ ইভেন্টের রিকোয়েস্টটা একবারই আপনার ওয়েবসাইট থেকে সার্ভার কন্টেইনারে আসবে, ঠিক আছে। এখন আপনার সার্ভার কন্টেইনারে আপনি ওই রিকোয়েস্টটাকে কি মাল্টিপল জায়গায় ফরওয়ার্ড করে দিতে পারবেন। কি বললাম? রিকোয়েস্ট প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা করে যাবে না, রিকোয়েস্ট আপনার ব্রাউজার কন্টেইনার থেকে আপনার সার্ভার কন্টেইনারে একবারেই যাবে, এবং আপনার সার্ভার কন্টেইনার থেকে ওই রিকোয়েস্টটা মাল্টিপল জায়গায় এটাকে ফরওয়ার্ড করে দিতে পারবেন, তাই না? তাই জন্য আপনার এই জায়গায় কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা করে রিকোয়েস্ট সেন্ড করতে হবে না, রিকোয়েস্ট যাবে একবারই, কিন্তু আপনার সার্ভার কন্টেইনার থেকে আপনি এই মনে করেন আপনি একটা রিকোয়েস্ট পাঠালেন পাঠিয়ে যাবেন, কোথায় পাঠাবেন আপনি জানেন না, মনে করেন পাঠিয়ে যাবেন, আপনি সেন্ড করে দিলেন আপনার ব্রাউজার থেকে আপনার নিজস্ব সার্ভার পাঠিয়ে যাবেন, চলে আসলো। এখন এই সার্ভার কন্টেইনারে আপনি কিছু লজিক লিখবেন বা ট্যাগ ট্রিগার তৈরি করবেন, যেটা আমরা দেখবো এর পরের ক্লাসে। এই পারচেজ ইভেন্টটা যেটা আপনার সার্ভার কন্টেইনারে আসলো, এই পারচেজ ইভেন্টটাকে আপনি জিও পরের কাছেও ফরওয়ার্ড করে দিতে পারবেন, এই পারচেজ ইভেন্টটাকে আপনি ফেসবুকের কাছেও ফরওয়ার্ড করে দিতে পারবেন, এই পারচেজ ইভেন্টটা আপনি গুগল অ্যাডস এর কাছেও ফরওয়ার্ড করে দিতে পারবেন। তার মানে আপনাকে কিন্তু মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা রিকোয়েস্ট আপনাকে এখানে পাঠাতে হলো না, রিকোয়েস্ট আপনি একটাই সেন্ড করলেন পারচেজের জন্য, কিন্তু ওই রিকোয়েস্টটাকে আপনি মাল্টিপল জায়গায় ডাইভার্জ করে দিতে পারলেন, মানে একবার ইনপুট হলো কিন্তু আউটপুট তিন জায়গায় গেল। বুঝতে পেরেছি? ঠিক আছে, এটা আমরা অনেকে একটু বুঝতে সুবিধা মানে প্রবলেম হয় ইনিশিয়াল, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ব্রাউজার সাইড অ্যান্ড সার্ভার সাইড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রাউজার সাইড অ্যান্ড সার্ভার সাইড, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখবো যে এই সার্ভারটা আমরা কিভাবে রেন্ট করতে পারি, তাই না? এই সার্ভারটা আমরা রেন্ট করতে পারি কিভাবে? তো তার জন্য আমরা কি করব, আমি বলেছিলাম দুই রকম ভাবে আমি দেখাবো, বড় গুগলের কাছ থেকেও নেওয়া দেখাবো, আবার ছোট খুচরো ব্যবসায়ী স্টেপের কাছ থেকেও নিতে পারবো, ঠিক আছে। তো স্টেপ আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দেয় যে জায়গায় আমরা এই ধরনের সার্ভার রেন্ট করতে পারি, এবং সেই জায়গায় আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা হোস্ট করতে পারি, ঠিক আছে, মানে সার্ভার কন্টেইনারটা।
এবং আপনি এদের প্রাইসিং প্ল্যানে গেলেও আপনি দেখতে পারবেন যে প্রত্যেক মাসে আপনি 10,000 রিকোয়েস্ট ফ্রি পাবেন। প্রত্যেক মাসে এই যে 10,000 রিকোয়েস্ট আপনি ফ্রি পাবেন যদি আপনি ফ্রি প্ল্যান নেন। প্রত্যেক মাসে 10,000 রিকোয়েস্ট ফ্রি পাবেন, ঠিক আছে। রিকোয়েস্ট কাকে বলবো? এই যে রাই ভাই, এই যে আমার একবার পারচেজ ইভেন্ট গেল, তার মানে একটা রিকোয়েস্ট কাউন্ট হয়ে গেল। আবার যদি আরেকটা পারচেজ ইভেন্ট যায়, সেটাও আরেকটা রিকোয়েস্ট কাউন্ট হয়ে যাবে। যতগুলো আমার রিকোয়েস্ট আমার ব্রাউজার কন্টেইনার থেকে আমার সার্ভার কন্টেইনার যাবে, প্রত্যেকটা একটা করে রিকোয়েস্ট হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছেন? সেগুলো এরকম আপনি 10,000 রিকোয়েস্ট পাবেন ফ্রি প্ল্যানে। আপনাকে যদি বেশি রিকোয়েস্ট নিতে হয়, আপনি 5 লাখ, 20 লাখ, আরো যত ইনক্রিজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি, ঠিক আছে। এই যে আমি লগ ইনে যাবো, আপনি এখানে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার, এই নাম্বার টাম্বার দিবেন, দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন, ঠিক আছে। লগ ইন করার পর এইরকম ড্যাশবোর্ড দেখাবে আপনাকে, এই যে এরকম, ঠিক আছে। এই যে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এই ড্যাশবোর্ডে আসার পর আমাদের কি করতে হবে? একটা কন্টেইনার দেখেন, ক্রিয়েট এসজিটিএম কন্টেইনার, মানে সার্ভার কন্টেইনার। ক্রিয়েট এসজিটিএম কন্টেইনার, এরকম একটা আমরা কন্টেইনার তৈরি করব, ঠিক আছে। যেমন আমার একটা অলরেডি তৈরি করা আছে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করব? এখানে আমরা ক্রিয়েট এসজিটিএম কন্টেইনারে ক্লিক করব। করার পর এখানে একটা কন্টেইনারের নাম দিব। যে কোনো আপনি নাম দিতে পারেন, আপনার যা ইচ্ছা যে কোনো নাম দিতে পারেন। আমি ওখানে দিলাম টেস্ট, বা আপনি আপনার ওয়েবসাইটের নামটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর দেখেন বলছে যে কন্টেইনার কনফিগারেশন আমাকে দাও। কন্টেইনার কনফিগারেশন কোথায় পাবো রে ভাই? আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাবো, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। যাওয়ার পর আপনি যেই অ্যাকাউন্টের আন্ডারে মনে করেন, এই অ্যাকাউন্টের আন্ডারে আমি আমার সার্ভার কন্টেইনারটা তৈরি করতে চাচ্ছি। যেমন আমরা ব্রাউজার কন্টেইনার তৈরি করেছিলাম, এই কন্টেইনার আন্ডারে এই অ্যাকাউন্টে আমি সার্ভার কন্টেইনার তৈরি করবো। তাহলে কি করব? ওই অ্যাকাউন্টের পাশে সেটিংসে ক্লিক করব। করলে আমার কি হবে? ওই অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবে। এবার আমি কি করব? এই যে কন্টেইনারের জায়গায় প্লাস ক্লিক করব। কারণ কি আমি একটা নতুন কন্টেইনার তৈরি করতে যাচ্ছি, এখানে আমি আমার নাম দিয়ে দেবো, মানে মানে কন্টেইনারের নাম দিয়ে দেবো, যে কোনো দিতে পারেন। মনে করেন আমার ওয়েবসাইটের নাম ABCD/সার্ভার দিয়ে দিলাম, ঠিক আছে। যে কোনো আপনি দিতে পারেন, abcd.com/সার্ভার, যে আপনার যেটা ভালো মনে হবে দিতে পারেন আপনার, যেন বুঝতে সুবিধা হয় আপনার পরবর্তীকালে, ঠিক আছে। সার্ভার দিচ্ছি মানে সার্ভার কন্টেইনার, ক্লিক করবো, সার্ভার হয়ে গেল, ঠিক আছে। অথবা আমি একটু চেঞ্জ করে দিই, সেটা হলো, কেন কি ওই নামে অলরেডি সার্ভার আছে, ঠিক আছে। তো abcd.com/সার্ভার, তবে সার্ভার কন্টেইনার ক্লিক করবো, ক্রিয়েট, ঠিক আছে। তাহলে আমার সার্ভার কন্টেইনার কিন্তু তৈরি হয়ে যাবে, এই যে, এই যে হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমি যদি এখন এটাকে কেটে দিই, এই যে আমার এটা সার্ভার কন্টেইনার, এই যে দেখেন abcd.com/সার্ভার আছে। এখন দেখেন এই ব্রাউজার কন্টেইনার আর সার্ভার কন্টেইনারের মধ্যে কিছু ডিফারেন্স আপনি খুঁজে পাবেন। এই যে ব্রাউজার কন্টেইনারটা যদি আমি ওপেন করি, ঠিক আছে, এই যে দেখেন আমাদের ব্রাউজার কন্টেইনার, আর এটা হলো আমাদের সার্ভার কন্টেইনার। দেখেন সবই সেম, ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল সব সেম আছে, কিন্তু দুটো এক্সট্রা জিনিস আপনি আপনার সার্ভার কন্টেইনারে খুঁজে পাবেন। একটা হলো ক্লায়েন্ট আর একটা হলো ট্রান্সফরমেশন, যেটা আপনার ব্রাউজার কন্টেইনারে ছিল না। দেখেন ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবলস আছে, এখানেও ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবলস আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রা জিনিস আছে। এই দুটো জিনিস কি আমরা পরে দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সার্ভার কন্টেইনারটা আমরা তৈরি করলাম রাহি ভাই, এটা তো আমার ওই যে আমি যে মানে এই যে এই জায়গায় আমার হোস্ট করতে হবে, আমার নিজস্ব সার্ভার হোস্ট করতে হবে এটা, তাই না? তো তার জন্য আমরা কি এই যে এখানে আমরা রেন্ট করছি সার্ভারটা, তাহলে আমাকে কি বলছে? কন্টেইনার কনফিগারেশন দাও। কোথায় পাবো? এই যে সার্ভার কন্টেইনারটা যে তৈরি করলাম, এই সার্ভার কন্টেইনার একটা আইডি আছে, যেমন আমাদের ব্রাউজার কন্টেইনার আইডি ছিল, আইডি আছে, ক্লিক করব। করার পর দেখেন আছে আমাদের এখানে দুই রকম ভাবে আমরা এটাকে হোস্ট করতে পারি। একটা হলো অটোমেটিক, আর একটা হলো ম্যানুয়াল। অটোমেটিক করলে কি হবে? গুগল ক্লাউডে অটোমেটিক এটা হোস্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি দুটোতেই ম্যানুয়ালি দেখাবো আপনাকে, যেন আপনি জানতে পারেন যে কিভাবে জিনিসটা হচ্ছে। অটোমেটিক আমরা ইউজ করব না, কারণ কি এখানে অটোমেটিক করলে আপনি অনেক কিছু ফিচার জানতে পারবেন না, যে কেমন করে কি হচ্ছে না হচ্ছে আন্ডার দ্য হুড, ঠিক আছে। তো আমরা কি করবো? ম্যানুয়াল। তারপর দেখেন আমাকে দিচ্ছে এখানে কন্টেইনার কনফিগারেশন, তাহলে আমি এটাকে কপি করে নেবো। নেওয়ার পর আমরা স্টেপ প্ল্যাটফর্মে যাব, এই জায়গায় আমি এখানে বসিয়ে দেবো কন্টেইনার কনফিগারেশন, বসালাম। আচ্ছা, এবার বলছি যে তুমি যে সার্ভারটা নিবা, সেটা কোন লোকেশনে নিবা? তুমি এই যে সার্ভারটা নিবা, সেটা কোন লোকেশনে? যেমন আমি একটু আগে বলেছিলাম যে এই যে ডেটা সেন্টার গুলো আছে, সেগুলো পৃথিবীর
যে কোনো প্রান্তেই আছে, ইন্ডিয়ায় আছে, ইউএসএ তে আছে, ইউএসএ, ইউরোপে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে আছে। তো তুমি এখন স্টেপ আপনাকে জিজ্ঞেস করছে যে এটা আপনি কোন লোকেশনে নেবেন, এই যে আপনি জায়গাটা এখানে যে স্টোরেজ স্পেসটা নিতে যাচ্ছেন সেটা কোন জায়গায় নেবেন। আমাদের তো মাল্টিপল জায়গায় আছে, মাল্টিপল ডেটা সেন্টার আছে, কোন জায়গায় নেবেন। তো এখানে দেখেন আমাদের অনেকগুলো ডেটা সেন্টারের লোকেশন আছে, এই যে, ঠিক আছে, এই যে এখানে। এখন এই জায়গাটা কোথায় কোথায় নিবো আমি রাহি ভাই, কেমন করে বুঝবো কোন জায়গায় নিতে হবে আমাকে? এখানে একটা থাম্ব রুল আছে, যে আপনার ওয়েবসাইটে 90% ট্রাফিক যেই রিজিয়ন থেকে আসে সেই রিজিয়নের কাছাকাছি কোনো একটা রিজিয়ন আপনাকে এখানে চুজ করতে হবে, বা ওই রিজিয়নটাও যদি থাকে তাও আপনি ওই রিজিয়নটা চুজ করতে পারবেন। কেন রাহি ভাই, কেন আমাকে এই জিনিসটা চুজ করতে হবে কাছাকাছি রিজিয়নে? মনে করেন আমার এই যে আপনি এই জায়গাটা নেবেন, মনে করেন এই জায়গাটা আপনি ইউএসএ তে নিয়ে নিলেন, সাপোজ ধরে নেন, সাপোজ ধরে নেন এই লোকেশনটা আপনি ইউএসএ নিয়ে নিলেন, ঠিক আছে, এই লোকেশন আপনি ইউএসএ তে নিয়ে নিলেন, সাপোজ ধরে নেন, ঠিক আছে। এখন কি হবে, এবং আপনার ওয়েবসাইটে বেশিরভাগ ট্রাফিক কোথা থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, ধরে নেন, ঠিক আছে, বেশিরভাগ ট্রাফিক কোথায় আসে, ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তাহলে কি হবে, যে যখনই একজন ইউজার আপনার ওয়েবসাইট ভিজিট করবে তখন এই রিকোয়েস্টটা কোথায় যাবে, আপনার ইউজারের ব্রাউজার থেকে কোথায় যাবে, ইউএসএ তে যাবে। কেন যাবে, আপনি তো আপনার সার্ভারটা কোথায় নিয়েছেন, ইউএসএ তে নেবেন নিয়েছেন, তার মানে আপনার ইউজারের ব্রাউজার থেকে রিকোয়েস্ট কোথায় যাবে, ইউএসএ তে যাবে। তারপর ওই ইউএসএ থেকে তখন এই রিকোয়েস্টটা কোথায় যাবে, আপনার এই জিএ4 এর যেই জায়গায় আছে সেই জায়গায় যাবে, ফেসবুকে যাবে, গুগল অ্যানালিসিসে যাবে। কারণ কি আপনি এই জিনিসটা কোথায় নিয়েছেন, এই জিনিসটা আপনার নিয়েছেন এই ইউএসএ তে, মনে করেন সাপোজ এই জিনিসটা আপনার কোথায় আছে এখন, এই ইউএসএ তে আছে সাপোজ ধরেন। তাহলে এই রিকোয়েস্টটা কোথায় যাবে, আপনার ইউজারের ব্রাউজার থেকে ইউএসএ তে যাবে, তারপর ইউএসএ থেকে আপনার রিকোয়েস্টটা এই বিভিন্ন জায়গায় যাবে, তাই না? কিন্তু তাহলে এই যে ইন্ডিয়া থেকে ইউএস এর দূরত্ব কিন্তু অনেক বেশি, তাহলে এই রিকোয়েস্টটা ট্রাভেল করতে সময় লাগবে একটু বেশি, তাই না? কিন্তু এর পরিবর্তে যদি আপনি এই লোকেশনটা কোথায়, ইন্ডিয়াতেই নিতেন, এই লোকেশনটা যদি আপনি ইন্ডিয়াতে নিতেন, তাহলে কি লাভ ছিল আপনার, এই লোকেশনটা আপনি ইন্ডিয়াতে নিলেন, তাহলে কি হলো, আপনার ওয়েবসাইটে ইউজার কোথা থেকে আসলো, ইন্ডিয়া থেকে আসলো, আপনার ওয়েবসাইট ভিজিট করলো। তাহলে এই লোকেশনটা এখন কোথায় আছে, ইন্ডিয়ার মধ্যেই আছে। তাহলে এই যে রিকোয়েস্ট যাবে, এই রিকোয়েস্ট ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে যাবে। তাহলে এটা কি খুব দূরত্ব না? কেন কি ইন্ডিয়ার মধ্যেই আমার এই ওয়েবসাইট যে ভিজিট করছে সেও ইন্ডিয়াতেই আছে, এবং রিকোয়েস্টে যেই জায়গায় যাবে সেও ইন্ডিয়াতেই আছে। তার মানে দূরত্বটা খুবই কম। তাহলে এই রিকোয়েস্টটা খুবই তাড়াতাড়ি যেতে পারবে এবং তাড়াতাড়ি প্রসেস হতে পারবে, তাই না? তাই জন্য আমরা চেষ্টা করব যে আমার ওয়েবসাইটে 90% অফ ট্রাফিক যে রিজিয়ন থেকে আসছে সেই রিজিয়নের কাছাকাছি রিজিয়ন আমরা এখানে নেব, ঠিক আছে। যেমন আমাদের এখানে ইন্ডিয়া আছে, আমরা ইন্ডিয়া সিলেক্ট করছি, যে কোনো আপনি নিতে পারেন, ঠিক আছে। করার পর আমরা এখানে ক্রিয়েট কন্টেইনারে ক্লিক করব। গ্লোবাল মাল্টি জোন আমরা নিব না। গ্লোবাল মাল্টি জোন হলো যাদের মনে করেন হিউজ, মানে হিউজ বিজনেস, মনে করেন সাপোজ ধরেন তাদের থ্রু আউট ওয়ার্ল্ড তাদের বিজনেস আছে, তাদের জন্য এটা মাল্টিপল জোন। মানে দেখা গেল রাই ভাই আমার বিজনেস এমন যে আমাদের স্পেসিফিক একটা লোকেশন থেকে আমাদের ট্রাফিক আসে না। আমাদের মনে করেন সাপোজ ধরেন আমার বিজনেস Amazon.com। এখন Amazon.com তো এরকম নয় যে শুধু ইন্ডিয়া থেকে লোক ভিজিট করে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ডের সব মানুষই Amazon.com ভিজিট করে। তাহলে আমি কোন লোকেশন সিলেক্ট করবো? তখন আপনার সিলেক্ট করতে হবে মাল্টি জোন। তার মানে আপনার সার্ভার কন্টেইনারটা মাল্টিপল জোনে, মানে মাল্টিপল লোকেশনে হোস্ট করা থাকবে। তখন কি হবে, মানে মাল্টিপল লোকেশনে হোস্ট করা থাকবে, মানে ইউএসএ যে ডেটা সেন্টার আছে সেখানেও হোস্ট করা থাকবে, ইন্ডিয়াতেও যে ডেটা সেন্টার আছে সেখানেও হোস্ট করা থাকবে, ইউরোপে যে ডেটা সেন্টার আছে সেখানেও হোস্ট করা থাকবে। তখন কি করবে, যে আপনার যেই লোকেশন থেকে ইউজার রিকোয়েস্ট পাঠাবে, মনে করেন ইন্ডিয়া থেকে একজন ইউজার আপনার ওয়েবসাইট ভিজিট করলো, তখন রিকোয়েস্টটা কোথায় যাবে, আপনার ইন্ডিয়ার লোকেশনে যে সার্ভারটা আছে সেই জায়গায় চলে যাবে। তাহলে রিকোয়েস্টটা ইউএসএ থেকে যদি আপনার ওয়েবসাইট কেউ ভিজিট করে তখন রিকোয়েস্টটা কোথায় যাবে, ইউএসএ ডেটা সেন্টারে যাবে। যদি ইউরোপ থেকে কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করে ইউরোপের কাছে ডেটা সেন্টারটা যাবে। তার মানে যদি আপনার বিজনেসটা, মানে আপনার বিজনেসে যদি ট্রাফিক মাল্টিপল লোকেশনস থেকে আসে, ঠিক আছে, তখন আপনার এইটার দরকার, মাল্টিপল সোর্স। কিন্তু আপনার যে ছোট বিজনেস হয় একটা নির্দিষ্ট লোকেশন থেকে আপনার ট্রাফিক আসবে, সেটা আপনি রিজিয়ন করবেন, ক্লিক করে ক্রিয়েট কন্টেইনারে ক্লিক করবেন, যে ক্রিয়েট কন্টেইনার, যে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের বলছে প্ল্যান সিলেক্ট করো, আমরা ফ্রি প্ল্যান ইউজ করব, আপগ্রেড করব না, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমাদের এখন এটা ডিপ্লয় হচ্ছে, প্রথমে ভেরিফাই হবে,
তারপর আমাদের এটা ডিপ্লয় হয়ে যাবে। ডিপ্লয় হওয়া মানে আমাদের হোস্ট হচ্ছে। কোনটা হচ্ছে? এই যে আমাদের সার্ভার জিটিএমটা আমাদের নিজস্ব সার্ভারে হোস্ট হচ্ছে, তাই না? যেটা আমরা একটু আগে দেখলাম যে এই যে এরকম যে লোকেশনটা আমরা সিলেক্ট করেছি ওই লোকেশনে আমার সার্ভার কন্টেইনারটা হোস্ট হচ্ছে। তাই যে আমাদের হোস্ট হচ্ছে, আমরা একটু রিলোড দিয়ে দিই। রিলোড দিয়ে দেখি যে আমাদের হোস্ট হওয়া কমপ্লিট হয়েছে কিনা। এই দেখেন হয়ে গেছে, আমাদের রানিং দেখাচ্ছে। তার মানে আমাদের হোস্ট করা কমপ্লিট। মানে আমাদের সার্ভার কন্টেইনারটা, এই যে সার্ভার কন্টেইনারটা এখন এই জায়গায় হোস্ট হয়ে গেছে। তাহলে হোস্ট হয়ে গেলে যখনই হোস্ট হবে, স্টেপ কি করে, বাই ডিফল্ট আমাদের একটা ইউআরএল দিয়ে দেয়। এই যে ইউআরএল দেখেন, এই ইউআরএল এর মাধ্যমে আমরা আমাদের সার্ভার কন্টেইনারটা অ্যাক্সেস করতে পারবো। যেমন আমাদের কোনো একটা ওয়েবসাইট যদি হোস্ট করি, তখন বাই ডিফল্ট ওই হোস্টিং প্রোভাইডার আমাদের একটা ইউআরএল দিয়ে দেয় এবং বলে যে এই ইউআরএল এর মাধ্যমে তুমি আমাদের তুমি যে ওয়েবসাইটটা হোস্ট করেছো সেটা তুমি অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আমরা তো এই ডোমেন ইউজ করব না, স্টেপ ডট আইও, তাহলে তো থার্ড পার্টি হয়ে গেল। তাহলে আমরা এটাকে কি করব, চেঞ্জ করব নিজস্ব ডোমেনে। সেটা আমরা দেখবো পরবর্তীকালে সে কেমন করি। তো এখন আমরা রাইভাই এই যে ডোমেনটা আমাদের দিল, ইউআরএলটা দিল হোস্ট করার পর, তো এটার মাধ্যমে আমরা কিভাবে আমাদের সার্ভার কন্টেইনারটা অ্যাক্সেস করব? তাহলে আমরা কি করব, এইটাকে কপি করে নেব ইউআরএলটা। কপি করার পর আমাদের সার্ভার কন্টেইনারে আসবো, আসার পর অ্যাডমিন সেকশনে যাব। ঠিক আছে, অ্যাডমিন সেকশনে যাওয়ার পর এইবার দেখেন এখানে আমাদের কন্টেইনার সেটিংস এর মধ্যে আমাদের ইউআরএল দেওয়ার অ্যাড করা অপশন, সার্ভার কন্টেইনার ইউআরএল। মানে যেই সার্ভারে তুমি তোমার সার্ভার কন্টেইনারটা হোস্ট করেছো, তো সেই সার্ভারে ইউআরএলটা দাও এই জায়গায়। তাহলে আমি এই জায়গায় ওই ইউআরএলটা দিয়ে ফেললাম, দেওয়ার পর সেভ করে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি কি করব, নর্মাল যেমন আমাদের জিটিএম ব্রাউজার কন্টেইনার প্রিভিউ করি, সেরকম আমাদের সার্ভার কন্টেইনারও প্রিভিউ করতে পারবো। এই দেখেন প্রিভিউ এ ক্লিক করব, করার পর দেখেন আমাদের সার্ভার কন্টেইনারটা এখন এখানে ওপেন হয়ে যাবে। এই দেখেন ওপেন হচ্ছে। একটু ওয়েট করেন। আহ একটু ওয়েট, এটা রিলোড দিলেই হয়ে যাবে। এই যে, ঠিক আছে, এই যে দেখেন আমাদের সার্ভার কন্টেইনার কিন্তু প্রিভিউ হয়ে গেছে। এবং কোন ডোমেনে হয়েছে, এই যে দেখেন যেই ডোমেনটা আমাদের স্টেপ বাই ডিফল্ট দিয়েছিল, বলেছিল যে এই ইউআরএল দিয়ে তুমি তোমার সার্ভার কন্টেইনারটা অ্যাক্সেস করতে পারবে। দেখেন ওই সেম ইউআরএল এ আমরা আমাদের সার্ভার কন্টেইনারটা অ্যাক্সেস করতে পারছি, যেটা আমরা কোথায় হোস্ট করেছি, এই সার্ভারে। যে সার্ভারটা আমরা কি করেছি, স্টেপের কাছ থেকে রেন্ট করে নিয়েছি এই যে সার্ভারটা, এবং ওই জায়গায় আমরা আমাদের হোস্ট করেছি। এবং স্টেপ আমাদেরকে এই ইউআরএলটা দিয়েছে, বলেছে ভাই এই ইউআরএল এর মাধ্যমে তুমি তোমার সার্ভার কন্টেইনারটা যেটা হোস্ট করলা সেটা অ্যাক্সেস করতে পারবা। তাহলে এটা এখান থেকে আমরা এই যে দেখেন ওই ইউআরএল এ অ্যাক্সেস করি। কিন্তু আমরা কিন্তু এই ইউআরএল এ আমাদের ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করব না, তাহলে কিন্তু থার্ড পার্টি হয়ে গেল। এটাকে আমরা ফার্স্ট পার্টিতে কনভার্ট করবো, তখন আমরা এই কাস্টম ডোমেন অ্যাড করবো, সেটা আমরা এর পরের দিন দেখবো। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম কিভাবে আমাদের স্টেপ প্ল্যাটফর্মে আমরা আমাদের সার্ভার কন্টেইনারটা হোস্ট করব এবং সেটা কিভাবে প্রিভিউ করব, সবকিছু আমরা এখানে দেখে ফেললাম। এর পরের দিন আমরা গুগল ক্লাউডও দেখবো এবং তারপরে আমাদের সব ধরনের ট্র্যাকিং আমরা সেট আপ করবো। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন?